বাইজিৎ ক্লাসে আসো। ক্লাস শুরু করছি। আসতে বলবি, অনলাইনে ক্লাসে শব্দ হয়। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না। দেখা তো যাচ্ছে সব কিছু ক্লিয়ার তো নাকি? আজকে আমরা বলবো ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা। যারা যারা ক্লাসে জয়েন করছো ক্লাসে একটা রিয়াক্ট মেরে দাও, তাহলে বুঝবো যে কে কে উপস্থিত আছো। হ্যাঁ, ওকে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। লাইট জ্বালাই দিত। আচ্ছা, বোর্ড ক্লিয়ার আছে না? আই হোপ বোর্ড ক্লিয়ার আছে। ওকে, তেত্রিশ জন। বাকিগুলো কই? ওকে, আচ্ছা। আই হোপ তোমরা সবাই পিডিএফটা পেয়ে গেছো। আজকে যেটা আমরা পড়বো তার পিডিএফটা তোমরা হয়তো পেয়ে গেছো। কারো কোনো প্রবলেম আশা করি নাই পিডিএফ পাইতে। ঠিক আছে, আজকের ক্লাসের পিডিএফটা হয়তো পেয়ে গেছো। ওকে, তো আমাদের পড়ার টপিক হচ্ছে তোমার আজকে নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, মার্কার আনবো, ভুলে গেছি। ওকে, তাহলে শুরু করে দিই নাকি? শুরু করে দিই। আই হোপ সব কিছু ক্লিয়ার আছে, বোর্ড পুরো ক্লিয়ার। বোর্ড দেখতে পাচ্ছ, তোমাদের কোনো সমস্যা নাই বোর্ডে দেখতে, আর ভিডিও আশা করি ক্লিয়ার আছে। তো এখন খেয়াল করো, নিউটনিয়ান বলবিদ্যাতে আসলে অ্যাকচুয়ালি কি আলোচনা করা হয়েছে? নিশ্চয়ই বল সংক্রান্ত আলোচনা আছে, তাই না? সব কিছু মানে নিউটন বলবিদ্যাতে কি সংক্রান্ত আলোচনা? সব কিছু মোটামুটি বল নিয়ে আলোচনা। ঠিক আছে, যে বল প্রয়োগ করলে কি হবে না, এইসব নিয়ে আলোচনা। তো আসলে এখন ভার্সিটিতে এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসে না বললেই চলে। আর যদি থিওরিটিক্যাল কোনো প্রশ্ন আসে তাহলে কোনখান থেকে আসে এটা তোমরা সবাই জানো। প্রকৃতিতে কয় ধরনের মৌলিক বল প্রকৃতিতে কয় ধরনের মৌলিক বল আছে? 4 ধরনের মৌলিক বল আছে, তাই না? প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল আছে। কি কি বলতে পারবা কেউ? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। কি কি? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। টোটাল 4টা মৌলিক বল আছে। এখন এই মহাকর্ষ বল কোন কণার কারণে ক্রিয়াশীল হয়? গ্র্যাভিটন কণার কারণে। তড়িৎ চৌম্বকীয় বল কোন কণার কারণে ক্রিয়াশীল হয়? ফোটন কণার কারণে। তারপর তোমার হচ্ছে সবল নিউক্লিয় বল কোন কণার কারণে ক্রিয়াশীল হয়? বোসন কণার কারণে। আর সবল নিউক্লিয় বল হচ্ছে মেসনের কারণে, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসনের কারণে। তো যদি থিওরিটিক্যাল প্রশ্ন আসে, দেখা যায় কি যে এই টপিকটা থেকে বেশি আসে। ঠিক আছে, এই টপিকটা থেকে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আমাদের পড়াশোনাতে চলে যাব। আর থিওরিটিক্যাল প্রশ্নের বাইরে মোটামুটি এই যে ম্যাথগুলা বেশি আসে, সবচেয়ে বেশি আসে ম্যাথ। কেন সবচেয়ে ম্যাথ বেশি আসে? কারণ এইখানে প্রচুর বেসিক আছে। হ্যাঁ, ওকে। তো আমরা মোটামুটি ভার্সিটির জন্য যেগুলো লাগে সেগুলাই শিখবো। ঠিক আছে, তো প্রথম যে টাইপটা আছে খেয়াল করো, যে স্থির বস্তু ও ত্বরণের গতিশীল বস্তুর উপরে বল ও বলের ঘাত নির্ণয়। ঠিক আছে, আচ্ছা।
তো ফার্স্ট অফ অল আমরা একটু বলের ঘাত সম্পর্কে একটু জেনে আসি। হোয়াট ইজ বলের ঘাত? বলের ঘাত কি জিনিস কারো কি জানা আছে বলের ঘাত কি? আচ্ছা, আর এই বলের ঘাতের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘাত বল। বলের ঘাত আর ঘাত বল, ওকে। তো এই দুইটা জিনিসের পার্থক্য কিন্তু আমাদেরকে জানতে হবে, বলের ঘাত কি জিনিস আর ঘাত বল কি জিনিস, ওকে। তো বলের ঘাত হচ্ছে তোমার, এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, ছোট হাতের জে দ্বারা প্রকাশ করি। বলের ঘাত মনে রাখবা, জে ইকুয়াল টু এফ ক্রস টি, সরি এফ ইন্টু টি, মানে বল এবং সময়ের গুণফল। বল এবং সময়ের গুণফলকে আমরা বলি বলের ঘাত। ফর এক্সাম্পল, মনে করো যে আমার কাছে একটা বস্তু আছে, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুতে আমি বল প্রয়োগ করতেছি, মনে করো এফ মানের আমি বল প্রয়োগ করলাম টি সময় ধরে। কত সময় ধরে? টি সময় ধরে। ধরো যে একটা বস্তুতে আমি টি সময় ধরে বল প্রয়োগ করছি, কত মানের? এফ মানের। তাহলে এখন এই বস্তুর জন্য আমি বলের ঘাত পাবো, তাহলে এই বস্তুর বলের ঘাত কি হবে? জে ইকুয়াল টু এফ টি। এটা সবাই জানো, সবাই জানো। কিন্তু এই ঘাত বল আর বলের ঘাত নিয়ে অনেকেই কনফিউশন থাকো, যে ঘাত বল আর বলের ঘাত এই দুইটার ভিতরে পার্থক্য তোমরা অনেকে বোঝো না। আবার অনেকে আসো যারা এখনই অলরেডি বলতে মানে কমেন্ট করে ফেলছো যে ভাই বলের ঘাত কি জিনিস, সেটা অনেকেই কমেন্ট করে ফেলছো। তারপর আমি বলে দিচ্ছি, ধরো আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় হয় কি, যে বলটা আসে, বলটা আসার পরে আমরা ব্যাট থেকে কি করি? আঘাত করি, তাই না? তো ব্যাট থেকে যখন আঘাত করি, ব্যাট এবং বলের ভিতরে কিন্তু একটা সংঘর্ষ হয়, তাই না? একটা সংঘর্ষ হয় খুবই অল্প সময় ধরে। কে কল দিছে? কে কথা ক্লিয়ার আসতেছে না? এই সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার না একটু বলো তো। ওকে, আই হোপ সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তো দেখো যে তোমার হচ্ছে বল এবং ব্যাটের ভিতরে যখন সংঘর্ষ হয়, ওই যে অল্প সময়ের জন্য যে সংঘর্ষ হচ্ছে, মানে ওই যে অল্প সময়ের জন্য আমরা একটা বৃহৎ মানের বল প্রয়োগ করতেছি, মানে ব্যাট যখন বলটা আসতেছে ব্যাট থেকে যখন আঘাত করব, খুবই অল্প সময়ের জন্য কিন্তু আমরা বৃহৎ একটা বল প্রয়োগ করতেছি, এবং ওই বলটা কি আমরা বলবো? ঘাত বল। তাহলে ঘাত বল জিনিসটা কি দাঁড়াইলো? স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য প্রযুক্ত বৃহৎ বল, এটা কি আমরা বলবো? ঘাত বল। তাহলে দেখো, ঘাত বল হচ্ছে এক প্রকার বল। ঘাত বল কি? এটা এক প্রকার বল, ঠিক আছে? ঘাত বল হচ্ছে এক প্রকার বল, এবং এই ঘাত বলের একক হবে নিউটন। ঘাত বলের এককটা কি হবে? নিউটন, কারণ এটা তো বল। ঘাত বলটা কি? বল। ধরো আমরা যখন লাইটের সুইচ অন করি, লাইটের সুইচ অন করি, হাত থেকে যখন সুইচে চাপ দিই, সুইচে চাপ দেওয়ার সময় কিন্তু খুবই অল্প সময় ধরে আমরা সুইচটা চাপ দিই, নাকি অনেক লম্বা টাইম ধরে তারপর সুইচটাকে চাপ দিতে হয়? খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু আমরা সুইচে চাপ দিই, জাস্ট সুইচে চাপ দিই, সুইচ অন হয়ে যায়। তো ওই যে আমি হাত থেকে বল প্রয়োগ করতেছি সুইচে, খুবই স্বল্প সময়ের জন্য বল প্রয়োগ করতেছি, তাহলে স্বল্প সময়ের জন্য যে বৃহৎ মানের বল আমরা প্রয়োগ করি, সেটাকেই আমরা কি বলবো? ঘাত বল বলবো। আশা করি ঘাত বল এবং বলের ঘাত এই দুইটা পার্থক্য তোমরা বুঝতে পারছো। বলের ঘাত জিনিসটা কি? আমি আবারও বলতেছি, বলের ঘাত হচ্ছে বল এবং সময়ের গুণফল, বল এবং বলটা যে সময় ধরে ক্রিয়া করতেছে সেই সময়ের গুণফল। আর ঘাত বলটা হচ্ছে এক প্রকার বল যেটা খুব স্বল্প সময়ে প্রযুক্ত হয়, ঠিক আছে, এবং বৃহৎ মানের বল। তো খেয়াল করো, অনেক সময় এমসিকিউতে আসে যে ঘাত বলের একক কি, ঠিক আছে? ঘাত বলের একক কি? তো তখন অনেকে আবার বলের ঘাতের একক আর ঘাত বলের একক কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, বলের ঘাতের এককটা কি আসবে? বলের একক কি? নিউটন। বলের একক কি? নিউটন। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ঘাত বলের একক হচ্ছে নিউটন সেকেন্ড, আর সরি বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড, আর ঘাত বলের একক কি? নিউটন। ওকে, ক্লিয়ার? এখন এই নিউটন মানেটা কি? দেখো, 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সবার জানা আছে, তাই না? এটা সবার জানা আছে। তো এই যে এককটা, এটাও কিন্তু বলের একক, আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও কিন্তু বলের একক। এইটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতি। আশা করি সবাই জানো যে এসআই পদ্ধতি কি জিনিস, তাই না? এসআই পদ্ধতি সবাই জানো না? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, তাই না? আচ্ছা, এখন এই বলের আরো একটা একক আছে, সেটা হচ্ছে সিজিএস একক। বলের আরো একটা একক আছে, সিজিএস একক। বলের সিজিএস এককটা কি কারো জানা আছে? বলের সিজিএস এককটা কি একটু বলো তো, কারো জানা আছে কিনা দেখি তো। কারো জানা আছে?
বলের সিজিএস এককটা কি একটু বলো তো, কারো জানা আছে? দেখি, আমি কমেন্ট পড়ার জন্য বসে আছি। আর্গ, ডাইন, ইলেকট্রন ভোল্ট, পাউন্ডাল, ব্যাটারি ডাউন লাগছে পাউন্ডাল, আজকে ব্যাটারি ডাউনের ব্যাটারি ডাউন করে দেব। তিসিরাজ, ডাইন, ইয়েস। যারা যারা ডাইন লিখছো তারা তারা অসংখ্য, মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর যারা যারা আর্গ আর্গ লিখতেছো, ঠিক আছে, তাদেরকে হচ্ছে পিটানি দেবো, পিটানি। দেখো, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, DYNE, ডাইন। আর যারা যারা লিখছো না যে বলের সিজিএস একক ERG, আর্গ, যারা যারা লিখছো এটা আর্গ, আর্গ হচ্ছে তোমার কাজ, কাজের সিজিএস একক, কাজ ও শক্তি, কাজ অথবা শক্তির সিজিএস একক। এই ভালো করে শোনো, কাজ অথবা শক্তির সিজিএস একক কি? আর্গ। কি বলছি শুনতে পারছো? যেগুলো যেগুলো আর্গ লিখছো এগুলোর নাম আমি একটু মুখস্থ করে মনে মনে, দাঁড়াও। এগুলারে, আর যেটা পাউন্ডাল লিখছে, পাউন্ডাল, এই পাউন্ডালটা কখন? দেখো, মোটামুটি পদ্ধতি আছে তোমার ফিজিক্সে, তিনটা আছে। একটা হচ্ছে এসআই পদ্ধতি, এটাকে আমরা MKS পদ্ধতিও বলি, ঠিক আছে। আমি একটু কালার পেন থেকে লিখি, কালার পেন থেকে লিখলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। এসআই পদ্ধতি বা MKS পদ্ধতি, তারপরে সিজিএস পদ্ধতি, আরটা হচ্ছে গিয়ে তোমার FPS পদ্ধতি, ফুট পাউন্ডাল সেকেন্ড, ঠিক আছে, ফুট পাউন্ডাল সেকেন্ড। তো ফুট পাউন্ডাল সেকেন্ডে বলের একক হচ্ছে পাউন্ডাল, ঠিক আছে। ফুট পাউন্ডাল সেকেন্ডে এককটা হচ্ছে পাউন্ডাল। সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন, সিজিএস এককে বলের একক কি? ডাইন। আর এসআই বা MKS পদ্ধতিতে বলের একক, এসআই বা MKS পদ্ধতিতে বলের একক নিউটন, ঠিক আছে। এখন এই নিউটন এবং ডাইনি, ঠিক আছে, নিউটন এবং ডাইনির ভিতরে একটা ভালোবাসা আছে, সম্পর্ক আছে একটা, ঠিক আছে। নিউটন এবং ডাইনির ভিতরে যে সম্পর্ক, সেটা হচ্ছে তোমার, এ কি মুছে না কেন, খেয়াল করো। নিউটন, মনে রাখবো, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, ঠিক আছে। অর্থাৎ একজন নিউটন 10⁵ ডাইনির সমান ছিল, ঠিক আছে। এই জন্যই নিউটন বিজ্ঞানী হতে পারছে। ওকে, তো দেখো 1 নিউটন সমান সমান কত? 10⁵ ডাইন। এটাও তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, কিছু কিছু প্রশ্ন দেয় একেবারে, মনে করো যে একেবারে লুতুপুতু মার্কা প্রশ্ন। তো এটা হচ্ছে একটা সেই লুতুপুতু মার্কা প্রশ্ন, ঠিক আছে। ক্লিয়ার? পোলাপান ক্লাসের আগে ভর্তি হয়, আমি বুঝলাম না এগুলো। তো আমরা টাইম দিছি, ক্লাসের আগে কেন ভর্তি হবে? দাঁড়াও 1 মিনিট, একটু টাইম দাও, পাগল হয়ে গেছে। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখন আমরা আমাদের পড়াশোনাতে আসি, ঠিক আছে। তো বলের ঘাতের সূত্রটা আমরা কি শিখলাম? বলের ঘাতের সূত্র কি শিখছিলাম? J=FT, তাই না? J=FT শিখছিলাম, খেয়াল করো, J=FT। এখন খেয়াল করো, এই সূত্রটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। F মানে হচ্ছে বল, আমরা কি জানি? F=ma। এই সূত্র কিন্তু আমরা বাচ্চাকালে শিখে আসছি, তাই না? তাহলে F এর পরিবর্তে আমরা ইউজ করলাম MAT। তাহলে বলের ঘাতের আরেকটা সূত্র হচ্ছে MAT। এখন M এর মতো থাকলো, এ দ্বারা কি বোঝায়? ত্বরণ। আমরা কি এই সূত্র জানি ত্বরণের? A=V-U/T। আমরা কি এই সূত্র জানি? আমরা কি এই সূত্র জানি? সবাই জানি কিন্তু। তাহলে আমরা এই এর পরিবর্তে V-U/T × T, তাহলে টি কাটাকাটি গেল, থাকলো কি M × V-U। তাহলে দেখো তো, J=M × V-U, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা কি? ওকে, এই কথাটার মানে হচ্ছে এরকম যে বলের ঘাত
ভরবেগের পরিবর্তনের সমান। কোনো বস্তুর বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে যে জে এর মতো থাকলো, দেখো এম, এটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি দ্বারা কি বোঝায়? ভরবেগ, তাই না? আমরা কি জানি? ভরবেগ সমান সমান আমরা কি জানি? ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি না? পি ইকুয়াল টু এম ভি। তাহলে দেখো তো, এই একটা ভরবেগ, এই একটা ভরবেগ, তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ক্লিয়ার? তাহলে এইখানে যতগুলো সূত্র আছে একটু খাতায় লেখো, এই প্রত্যেকটা সূত্র আমাদের ম্যাথে কাজে লাগবে। যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র আমাদের ম্যাথে কাজে লাগবে। আমরা এখন ম্যাথে চলে যাব, ঠিক আছে? আমরা এখন ম্যাথে চলে যাব। আমরা এখন ম্যাথে করে আসি। তো আমরা এখানে থেকে একটা ম্যাথ নিই। আচ্ছা, দেখো এই যে এই ম্যাথটা দেখো, খেয়াল করো। একটু বড় করে দিই। একশো 20 কেজি ভরের একটি গতিশীল বস্তুর বেগ 1 মিনিটে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে প্রযুক্ত বলের মান কত? ঠিক আছে? তো বলছে কি 120 কেজি ভরের 120 কেজি ভরের একটি গতিশীল বস্তুর বেগ, তাহলে বস্তুর ভর এম, এম ইকুয়াল টু 120 কেজি, বেগ কত দেওয়া আছে? 1 মিনিটে কতখানি বৃদ্ধি পাইছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি মানে কি বলতে পারো? বেগ বৃদ্ধি মানে হচ্ছে তোমার ভি মাইনাস ইউ, ঠিক আছে? শেষ বেগ মাইনাস আদি বেগ। কতখানি বৃদ্ধি পাইছে দেখো তো? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বসাইলাম 10 মিটার পার সেকেন্ড। কত সময় বৃদ্ধি পাইছে? 1 মিনিটে বৃদ্ধি পাইছে, তাই না? কত সময় বৃদ্ধি পাইছে? 1 মিনিটে বৃদ্ধি পাইছে। তাহলে টি, টি ইকুয়াল টু কত? 1 মিনিট। এখন 1 মিনিট কি রাখা যাবে? রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ আমাদের সময়ের এককটা কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে হবে কত? 60 সেকেন্ড, 60 সেকেন্ড। ওকে, এখন বের করতে বলছে কি? বের করতে বলছে যে প্রযুক্ত বলের মান। তাহলে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম, এই যে দেখো এম এটি, অথবা আমরা জানি কি এটাও জানি, ঠিক আছে? তো দেখো যে তোমার এখানে এম এ টি, তাহলে এম এর ভ্যালু কত? 120। এম এর ভ্যালু কত আসতেছে? 120। আচ্ছা, 120 কেজি না? হ্যাঁ, 120 কেজি। আচ্ছা, এখন দেখো তোমার সরি, এটা একদম বেসিক একটা সূত্র। দেখো এফ ইকুয়াল টু এম এ হলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমরা এফ ইকুয়াল টু এম এ হলেই হয়ে যাবে, কারণ আমাদের তো প্রযুক্ত বল বের করতে বলছে, তাই না? সরি, আমাদের তো প্রযুক্ত বল বের করতে বলছে, আমাদের বলের ঘাত বের করতে বলে নাই, কিন্তু আমাদের কিন্তু বলের ঘাত বের করতে বলে নাই। তাহলে প্রযুক্ত বল মানে কি? এফ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এম, এম কত? 120। এ, এ মানে কি? এ মানে হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 120 ইন্টু ভি মাইনাস ইউ মানে কত? 10, 10 বাই 60। ক্লিয়ার? বুঝতে পারছো? একদম বেসিক লেভেলের একটা ম্যাথ, বুঝতে পারছো? 20 নিউটন। ক্লিয়ার? ওকে, আমরা জানি যে তোমরা এগুলো পারবা, ঠিক আছে? আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিকে যাই। এই প্রযুক্ত বল থেকে কিন্তু একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, প্রযুক্ত বল, বলের ঘাত, এখান থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। তো পরের ম্যাথটা কি বলছে দেখো, আমরা 4 নাম্বার ম্যাথ করবো। আমাদের এই যে পিডিএফ থেকে আমরা এই যে 4 নাম্বার ম্যাথটা করি, 4 এবং 3, 3 এবং 4 নাম্বারটা করি, ঠিক আছে? তো 3 নাম্বার প্রশ্নে বলছে কি দেখো, 3 নাম্বার প্রশ্নে বলছে মেঝের উপর দিয়ে গড়িয়ে যাওয়া 10 গ্রাম ভরের একটি মার্বেল, হ্যাঁ, মেঝের উপর থেকে গড়িয়ে যাওয়া 10 গ্রাম ভরের একটি মার্বেল 10 সেকেন্ড চলার পর থেমে গেল। আমি প্রশ্নটা একটু লিখি, হয়তো তোমাদের অনেকে দেখতে প্রবলেম হচ্ছে, এই জন্য প্রশ্নটা একবার লিখি। মেঝের উপর দিয়ে গড়িয়ে যাওয়া 10 গ্রাম ভরের একটি মার্বেল 10 গ্রাম ভরের একটি মার্বেল 10 সেকেন্ড চলার পর
10 সেকেন্ড চলার পর থেমে গেল। মার্বেলটি প্রাথমিক বেগ ছিল, মার্বেলটির প্রাথমিক বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, তাই না? 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে তোমার বলের মান কত? ঠিক আছে, প্রযুক্ত বলের মান কত? ওকে, তাহলে এটা একটা মেঝে, হ্যাঁ এটা একটা মেঝে, আর এখানে একটা মার্বেল আছে, এই যে মার্বেল আছে। এবার এই মার্বেলটাকে আমরা কি করলাম? বল প্রয়োগ করলাম। মার্বেলের ভর হচ্ছে তোমার 10 গ্রাম। খেয়াল করো, মার্বেলের ভর হচ্ছে 10 গ্রাম। তো যখন গড়িয়ে যাচ্ছে কত সেকেন্ড চলছে? 10 সেকেন্ড চলছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মার্বেলটা গড়িয়ে গড়িয়ে এই পর্যন্ত আসছে, এবং এই পর্যন্ত আসতে তার সময় লাগছে t = 10 সেকেন্ড। t = 10 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো মার্বেলের প্রাথমিক বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে? ইউ = 10 মিটার পার সেকেন্ড। তোমরা যখন ম্যাথগুলো করবা, বাসায় বসে যখন প্র্যাকটিস করবা এই নিউটনিয়ান বলবিদ্যা ম্যাথগুলো, তখন পারলে একটু চিত্র এঁকে নেবা, কারণ চিত্র আঁকলে পরে দেখবা যে ম্যাথ অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, চিত্র আঁকলে ম্যাথ অনেক ইজি হয়ে যায়। অনেকেই আমাকে বলো যে ভাইয়া আমার ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, যে আমি সব কিছু ঠিক আছে, থিওরিটা বুঝতেছি কীভাবে করবো, বাট লাস্টে গিয়ে ক্যালকুলেশন মিলাইতে পারি না। তো যারা এরকম প্রবলেমে ভুগতেছো তাদেরকে বলবো তারা বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমি এই যে পিডিএফটা দিছি না, এই পিডিএফে কিন্তু ভুরি ভুরি কোশ্চেন আছে, ভুরি ভুরি কোশ্চেন আছে, কোশ্চেনের অভাব নাই। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করো। আর দেখো আমি কিন্তু শর্টকাট যতটা পড়াই তার চেয়ে বেশি ফোকাস করতেছি বেসিকে। কেন বেসিকে ফোকাস করতেছি? দেখো যে বেসিকটা তোমার যদি স্ট্রং থাকে, তোমাকে যদি ম্যাথ ঘুরাইয়াও দেওয়া হয় তুমি অ্যান্সার করতে পারবা। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই তাহলে কি শর্টকাট করাবেন না? হ্যাঁ, শর্টকাট করাবো, শর্টকাট করাবো, ঠিক আছে। যেখানে যে শর্টকাটটা দরকার সেইটা করাবো। এখন আমি যদি তোমাকে একটা অধ্যায় থেকে 100 শর্টকাট শিখাই, তাহলে দেখা যাবে যে তুমি মেইন সূত্র ভুলে গিয়ে শর্টকাটই মনে রাখলা। তাহলে তোমার আসলে পরীক্ষার হলে যদি কোশ্চেন মডারেট হয়, যেমন গত বছরই তো গুচ্ছে কোশ্চেন মডারেট করে দিছিল, তাই না? একটু ঘুরাই দিছিল, একটু টাফ করে দিছিল, এই জন্য কিন্তু অনেক ছেলে মেয়ে ধরা খাইছে। আমি দেখছি যারা মানে রাবিতে চান্স পাইছে কিন্তু গুচ্ছে 30 পাইছে, এরকম স্টুডেন্টও আছে। রাবিতে তোমার চান্স পাইছে কিন্তু গুচ্ছতে 30 পাওয়া স্টুডেন্ট আছে। তো এই জন্য বলবো যে কোশ্চেন যদি মডারেট হয় তখন বিপদ। সো বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তো দেখো এখন বস্তু মানে মার্বেলটা কি হয়ে গেছিল? থেমে গেছিল। মার্বেল যদি থেমে যায় তাহলে শেষ বেগ v = কত? 0। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলছে কি বলের মান। তাহলে আমরা কি জানি? F = ma। তাহলে a মানে কি? v - u/t। বাকিটা তোমরা পারবা, ঠিক আছে? বাকিটা তোমরা পারবা। এখানে তোমার হচ্ছে গিয়ে m এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে m এর ভ্যালু, এটা হচ্ছে u, v হচ্ছে 0, t এর ভ্যালু দেওয়া আছে। বাকিটা তোমরা এমনিতেই পারবা, একদম বেসিক একটা ম্যাথ, সিম্পল। ওকে, আচ্ছা তারপরে আমরা এই যে 4 নাম্বার ম্যাথটা করি, ঠিক আছে? 4 নাম্বার ম্যাথটা করি। বিশ কেজি ভরের একটি বন্দুক থেকে গুলি ছুড়লে 10 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। গুলির ভর 100 গ্রাম এবং গুলিটি একটি কাঠে প্রবেশ করে থেমে গেল। তাহলে এর উপর বাধাজনিত বল কত? ঠিক আছে, বাধাজনিত বল মোটামুটি শিওর থাকো যে বাধাজনিত বল থেকেও একটা প্রবলেম আসতে পারে কৃষিতে অথবা গুচ্ছতে, মোটামুটি শিওর থাকো, ঠিক আছে? বাধাজনিত বল। আমরা চিত্রটা আঁকি, ঠিক আছে? চিত্র আঁকলে আরো বুঝতে পারবো, আরো ভালো করে বুঝতে পারবো। তো কি বলছে? 20 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে গুলি ছুড়লে। তাহলে এই একটা বন্দুক, আমরা একটা বন্দুক আঁকলাম, ঠিক আছে? যদিও আমি অত ভালো বন্দুক আঁকতে পারি না, বাট মোটামুটি চলবে। হ্যাঁ, একটা বন্দুক, ঠিক আছে? চৌধুরী সাহেবের বন্দুক। তো এই বন্দুক থেকে তোমার কি হলো? একটা গুলি ছুটছি কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এইখান থেকে মনে করো একটা গুলি বের হচ্ছে, এখান থেকে একটা গুলি বের হচ্ছে যার ভর কত, যার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এবং এই বন্দুকের ভর কত ছিল? এই বন্দুকের ভর ছিল 20 কেজি। জাগাইতে জাগাইতেই তো মরে যাবে, ঠিক আছে? আচ্ছা, গুলির ভর যদি 100 গ্রাম হয়, গুলির ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম মানে কত? 0.1 কেজি। এখন গুলিটা কি করছে? গুলিটা যাইতে 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 একটা কাঠ, এই একটা কাঠ, ঠিক আছে? ওকে, একটা কাঠের ভিতরে প্রবেশ করলো, একটা কাঠের ভিতরে প্রবেশ করে কি হয়ে গেল? গুলিটা থেমে গেল। কতখানি প্রবেশ করছে?
ওকে, একটা কাঠের তক্তায় 20 সেন্টিমিটার, তাহলে এই যে একটা কাঠের তক্তা, ঠিক আছে, এখানে একটা কি আছে, কাঠের তক্তা আছে মনে করো এটা, তাহলে এই তক্তায় মনে করো 20 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কত, 0.2 মিটার, তাই না, 0.2 মিটার। তাহলে এখন দেখো প্রশ্নটা কি দাঁড়াইলো, যে একটা 20 কেজি ভরের মানে বন্দুক থেকে 100 গ্রাম ভরের একটা গুলি 10 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যাচ্ছিল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে একটি কাঠের ভিতরে 2 মিটার 0.2 মিটার প্রবেশ করছে, ঠিক আছে, 2 মিটার প্রবেশ করছে। এখন আমাকে প্রশ্ন বলছে কি যে বাধাজনিত বল কত। এখন কার বাধাজনিত বল, নিশ্চয়ই এই কাঠের বাধাজনিত বল, তাই না, বাধাটা কে দিচ্ছে, গুলিটাকে নিশ্চয়ই কাঠ দিচ্ছে, তাহলে এই কাঠের বাধাজনিত বল কত। ওকে, তো দেখো খেয়াল করো, তাহলে এই কাঠের বাধাজনিত বল হচ্ছে এফ, এবং এফ ইকুয়াল টু কত হবে এখানে সূত্র, এম এ। বাধাজনিত বল মানে আমার এখানে কি চাইছে প্রশ্নে, বল চাইছে না, আমার কাছে কি চাইছে, বল চাইছে, তাহলে বল বললেই এফ ইকুয়াল টু এম, এটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে দেখো তোমার এম, এম কি, এম কার ভর, এখানে এম কার ভর হবে, 20 কেজি নাকি গুলির ভর। নিশ্চয়ই এইখানে কাঠের ভিতর কে প্রবেশ করতেছে, গুলি প্রবেশ করতেছে নাকি বন্দুক প্রবেশ করতেছে, একটু চিন্তা করো, এই কাঠের ভিতরে কে প্রবেশ করতেছে, গুলি না বন্দুক, নিশ্চয়ই গুলি প্রবেশ করতেছে, তাহলে এই ভরটা কার হবে, গুলির ভর। তাহলে গুলির ভর কত, 0.1 ইন্টু এ, এ দ্বারা কি বোঝাচ্ছে তোমার এখানে ত্বরণ। তো আমাদের কিন্তু ত্বরণ দেওয়া নাই, আমাদের কি ত্বরণ দেওয়া আছে, বাট দেওয়া নাই। এখন ত্বরণটা আমরা কিভাবে বের করব, দেখো আমাদের এখানে কি কোনো সময় দেওয়া আছে, এই প্রশ্নে কি কোনো সময় দেওয়া আছে, দেওয়া নাই। আমরা মোটামুটি ত্বরণের সূত্র কি জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আবার আমরা কিন্তু এটাও জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এখন খেয়াল করো যে এইখানে যখন গুলিটা প্রবেশ করবে, যখন থেমে যাবে, 20 সেন্টিমিটার প্রবেশ করার পর যখন থেমে যাবে, তখন এর বেগ কিন্তু 0, ভি ইকুয়াল টু 0, আর ইউ আদি বেগ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমার ত্বরণ বের করা সম্ভব না, এখান থেকে কি আমার ত্বরণ বের করা সম্ভব না, অবশ্যই বের করা সম্ভব। তাহলে তোমার ভি যদি 0 হয়, ঠিক আছে, খেয়াল করো, আমার ভি স্কোয়ার যদি 0 হয়, তাহলে আলটিমেটলি ইউ স্কোয়ার প্লাস 2s এটা আমি লিখতে পারি। তাহলে দেখো তো মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, তাহলে দেখো তো a ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে। তাহলে এখন এইটাই আমি বসাবো এই সূত্রে, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, তাহলে 0.1 ইন্টু মাইনাস, এখন ইউ কত, 10 এর স্কোয়ার করলে কত হয় 100, 2 ইন্টু এস, এস দ্বারা কি বোঝাচ্ছে এখানে, অতিক্রান্ত দূরত্ব। এখন কোন অতিক্রান্ত দূরত্ব, এইটুকু নাকি যতটুকু প্রবেশ করছে ততটুকু, নিশ্চয়ই যতটুকু প্রবেশ করছে ততটুকু, তাহলে এস এর ভ্যালু হচ্ছে তোমার 0.2। ওকে, তাহলে এখন আমরা যদি একটু করি, গুণ করি, দেখো খেয়াল করো, ক্যালকুলেশনটা কিন্তু আমরা হাতেই করতে পারবো। মাইনাসটাকে বাদ দাও, আপাতত মাইনাসটাকে বাদ দাও। এখানে মাইনাস আসছে কেন জানো, মাইনাস আসছে বিকজ এটা হচ্ছে তোমার বাধাদানকারী বল। মাইনাস দ্বারা বোঝায় কি, বাধাদানকারী বল বোঝায়। বুঝাইতে পারতেছি আমি, এই বাচ্চারা আমি কি বুঝাইতে পারতেছি? বেলার কেমনে হয়, এই যে একদম ফুল ক্লিয়ার, বেলার নাই তো কোনো। বোর্ড ক্লিয়ার না, কি বলো? এই এখন কি বোর্ড ক্লিয়ার আছে? বোর্ড ক্লিয়ার আছে? ওকে ওকে, তো খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। দেখো তো দশমিক এখানে আছে আর এখানে আছে, তো দশমিকের পরে এখানে এক ঘর, এখানেও এক ঘর, তাহলে আমরা কি করব, আস্তে দশমিকটাকে মুছে দেব, ঠিক আছে, কারণ এখানেও এক ঘর ছিল দশমিকের পরে, এখানেও দশমিকের পরে কয় ঘর, এক ঘর। তার মানে আমি যদি এখান থেকে দশমিকটা উঠাই তাহলে নিচে 10 আসতো, আর এখান থেকে যদি দশমিকটা উঠাই তাহলে উপরে 10 আসতো, তাহলে 10 তো কাটাকাটি যাইতো। তাহলে আমাদের আর 10 নতুন করে না লিখে আমরা কি করব, জাস্ট দশমিক 2টা বাদ দিয়ে দেব। তাহলে দেখো তো উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে কত 4, তাহলে কত হবে 25 নিউটন, ঠিক আছে। তাহলে বাধাদানকারী বল কত, 25 নিউটন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার।
ক্রিস্টাল ক্লিয়ার, জোস। ওকে, তাহলে আমরা ছেলেপেলে কই যাচ্ছে আমি তো বুঝলাম না। ওকে, তাহলে আমরা 5 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি এবং এই 5 নম্বর প্রশ্নটা আমরা শর্টকাটে অ্যাপ্লাই করব, ঠিক আছে? শর্টকাটে অ্যাপ্লাই করব 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তো এই শর্টকাটটা কখন অ্যাপ্লাই করবো সেটা একটু বুঝাই দিই আগে। তো দেখো, আমরা সবাই টি-তম সময়ের বেগ, টি-তম সময়ের বেগ নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে? বা টি-তম সময়ের ত্বরণ বা টি-তম সময়ের সরণ, এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো মানেটা কি, এই জিনিসটা আসলে কি একটু দেখো, খেয়াল করো। ধরো একটা গাড়ি, ঠিক আছে? দিস ইজ মাই কার, ওকে, ল্যাম্বরগিনি। ওকে, তো এইটা হচ্ছে আমার সেই গাড়ি। এখন ধরো এই গাড়িটা করে আমি যাচ্ছি, এই গাড়িটা করে আমি যাচ্ছি। তো যখন আমার গাড়িটা এইখানে ছিল তখন কিন্তু আমার গাড়ি স্টার্ট হয় না, তখন আমার গাড়ির বেগ কত? ভি ইকুয়াল টু 0 বা ইউ ইকুয়াল টু 0 বলতে পারি আমি, হ্যাঁ। এবং তখন কিন্তু আমার সময়ও হিসাব করা শুরু হয় নাই, তখন আমার কাছে সময়টাও কত? 0 সেকেন্ড, কারণ তখনও আমার গাড়ি চলা শুরু হয় নাই। কথাটা বুঝো, তখনও আমার গাড়ি চলাটা শুরু হয় নাই, তো গাড়ি চলতেছে। তো ধরো 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে গাড়ি আমার কোথায় আছে? এখানে আছে। তাহলে টি ইকুয়াল টু তখন কত? 1 সেকেন্ড। এবার আরও 1 সেকেন্ড পর মনে করো গাড়িটা এইখানে, তাহলে টি ইকুয়াল টু তখন কত? 2 সেকেন্ড। এবার মনে করো আরও 1 সেকেন্ড পর ধরো গাড়িটা এখানে, তাহলে তখন টি ইকুয়াল টু কত? তখন 3 সেকেন্ড। আরও 1 সেকেন্ড পরে ধরো গাড়িটা এখানে, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। এখন খেয়াল করো যে যখন গাড়ি এইখানে ছিল তখন আমার ঘড়িতে সময় গেছে 1 সেকেন্ড, আর যখন গাড়ি এখানে তখন আমার ঘড়িতে সময় গেছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড, তাই না? টোটাল সময় তখন আমার কত সেকেন্ড গেছে? 2 সেকেন্ড গেছে। এখন এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝখানে সময়ের পার্থক্য কয় সেকেন্ড? 1 সেকেন্ড না? সময়ের পার্থক্য কত সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে আমার গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে? অর্থাৎ আমার এই যে এইটুকু দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব, এটাকেই বলা হয় টি-তম সময়ে আমাদের অতিক্রান্ত সরণ। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে এরকম, STH ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এইটা গতিবেগের অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গতিবিদ্যার অঙ্ক। তারপরে এই অধ্যায় লাগবে। কেন লাগবে? কারণ এখান থেকেই আমাদের পরবর্তীতে একটা বলের প্রয়োগ আছে। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে দেখো। ওকে, এইটা হচ্ছে কেজিএফ পার্ট 1 এর কার, আর আমি কিন্তু কেজিএফ পার্ট 1 এর আর কি আমাকে নায়ক হিসেবে নিচ্ছিল, কিন্তু আসলে আমি মানে তখন বুঝতে পারিনি যে কেজিএফ 1 এত হিট হবে, এই জন্য আসলে ইয়াটা করি নাই। তো ওই যে একটা দুঃখ রয়ে গেছে, এই জন্য কেজিএফ 1 এর গাড়িটা আইকে দিলাম, ঠিক আছে? যাই হোক, দেখো এখন কাহিনী হচ্ছে তাহলে এই যে গাড়িটা আমার 1 সেকেন্ড সময়ে কতখানি দূরত্ব অতিক্রম করছে, এইটা বের করবো আমরা এই সূত্র দ্বারা। কোন সূত্র দ্বারা? এই সূত্র দ্বারা। তাহলে এখন ধরলাম যে গাড়িটা এখান থেকে এইটুকু আসছে, এখান থেকে এইটুকু আসছে, তাহলে এটা কততম সেকেন্ড? তৃতীয় সেকেন্ড, থার্ড সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। কারণটা কিভাবে হয় দেখো, 0 থেকে 1 এইখানে গেছে 1 সেকেন্ড, 1 থেকে 2 এইখানে গেছে আরও 1 সেকেন্ড, মানে 2 নাম্বার সেকেন্ড, 2 সেকেন্ড। আর এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড, মানে তৃতীয় সেকেন্ডে গাড়িটা কতখানি দূরত্ব অতিক্রম করছে? এতটুকু। আর এই যে এইটুকু, এটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব, ফোর্থ সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো এখন দেখো এখানে প্রশ্নে কি বলছে। মনে করো প্রশ্নে এখানে বলছে এরকম যে একটা গাড়ি সমতরণে চলতেছে। সমতরণ মানে হচ্ছে ধরো এই গাড়িটা সমতরণে প্রত্যেকটা পয়েন্ট অতিক্রম করতেছে 5ম সেকেন্ডে এবং 8ম সেকেন্ডে। ধরো গাড়িটা 5ম সেকেন্ডে মানে ফিফথ সেকেন্ডে এখানে ছিল, ঠিক আছে? 5th সেকেন্ডে কোথায় ছিল গাড়িটা? এখানে ছিল, ঠিক আছে? তাহলে 5th সেকেন্ডে মনে করতেছি যে গাড়িটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে এই যে সময়টা, এই সময়টাকে আমরা ধরলাম 5th সেকেন্ড।
এই সময় গাড়িটা দূরত্ব অতিক্রম করছে 0.18 মিটার, 0.18 মিটার, এবং বলছে কি অষ্টম সেকেন্ডে। ধরলাম যে অষ্টম সেকেন্ডে গাড়িটা কোথায় ছিল, এখানে। এটা হচ্ছে অষ্টম সেকেন্ডে। অষ্টম সেকেন্ডে গাড়িটা কোথায় ছিল, এখানে। কতখানি দূরত্ব অতিক্রম করছে, 0.30 মিটার, এতখানি দূরত্ব অতিক্রম করছে। এখন বলছে কি যে তাহলে গাড়িটার উপরে ক্রিয়াশীল বলের মান কত, গাড়িটার উপরে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে যেহেতু বল বের করতে বলছে, আমি চোখ বুঝে F = ma অ্যাপ্লাই করব। চোখ বুঝে F = কোনটা অ্যাপ্লাই করব, ma অ্যাপ্লাই করব। কিন্তু ma যখন অ্যাপ্লাই করব, আমি জানি যে আমার কাছে গাড়ির একটা ভর দেওয়া আছে, ঠিক আছে। মনে করো যে গাড়ির একটা ভর দেওয়া আছে, বা বস্তুর একটা ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 3 কেজি। মানে ধরো যে এই গাড়িটার ভর দেওয়া আছে কত, 3 কেজি। তাহলে এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু প্রশ্নে দেওয়াও থাকবে। আমাকে বের করতে হবে কিসের ভ্যালু, এর ভ্যালু। আমাকে কিসের ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন এম এর মতো থাকলো, এ বের করব। এখন এই এ বের করতে গেলে আমাকে তো ডিটেলসে করলে হবে না, আমাকে শর্টকাট করতে হবে। তাহলে মনে রাখবা যে এই টাইপের ক্ষেত্রে ত্বরণ বের করার শর্ট সূত্র হচ্ছে এস বড় মাইনাস এস ছোট ডিভাইডেড বাই টি বড় মাইনাস টি ছোট। ওকে, অর্থাৎ এস দ্বারা কি বোঝাচ্ছি, সরণ, আর টি এস দ্বারা কি, এখানে এস দ্বারা কি, সরণ। বড় ভ্যালু থেকে ছোটটা বিয়োগ, বড় সময় থেকে ছোট সময় বিয়োগ, কথা বুঝতে পারছো। অথবা এস ছোট মাইনাস এস বড়, টি ছোট মাইনাস টি বড়। কিন্তু কেউ যদি এখানে টি বড় দাও আর এসটা ছোট দাও, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যেটাই করো না কেন, সামনে যদি বড়কে দাও, তাহলে নিচেও সামনে কাকে দিতে হবে, বড়কে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে এর পরিবর্তে আমরা, আচ্ছা আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করে নিই, ঠিক আছে। দেখো তাহলে এই দুজনের ভিতরে 0.18 এবং 0.30 এর ভিতরে বড়কে 0.30 মাইনাস 0.18, সময়টা কত 8, তাহলে 8 মাইনাস এখানে কত 5, তাই না, 5, তাহলে দিলাম আমি 5। তাহলে দেখো তো এম এর ভ্যালু আমি 3 কেজি বসাইলাম, 0.30 এবং 0.18 বিয়োগ করলে কত থাকে, 0.12, আর 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 3, 3 3 কাটাকাটি গেল, থাকে কত 0.12 নিউটন। সো সিম্পল, ঠিক আছে। বুঝতে পারছো, বুঝতে পারছো। দাঁড়াও, একটা মেয়ে জয়েন করতে চেষ্টা করতেছে, ও পারতেছে না, একটু ওর একটু অ্যাকসেপ্ট করে নিন, তাহলে বুঝাতে পারছি। সময়গুলো প্যাচ লাগার কি আছে, সময়গুলো প্যাচ লাগার কিছু নাই, ঠিক আছে। সময়গুলো প্যাচ লাগার কিছু নাই, আমি আবারও দেখাই দিচ্ছি। দেখো ত্বরণ এ ইকুয়াল টু এস, এস তুমি কি নিচ্ছ, বড় ভ্যালুটা নিচ্ছ, মানে সরণের বড় ভ্যালুটা নিচ্ছ। তাহলে এবার বিয়োগ করবা কি, সরণের ছোট ভ্যালুটা বিয়োগ করবা। তাহলে এবার টাইমটাও কি নিবা, বড় ভ্যালুটা নিবা, বিয়োগ করবা কি, টাইমটা ছোট ভ্যালুটা, ঠিক আছে। সিম্পল জিনিস, একদম একদম সিম্পল জিনিস, হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়াও, এই মায়াটা এখনো জয়েন রিকোয়েস্ট দেয় না, তাহলে আমি কিভাবে এখন ক্লাসে টাইম নষ্ট করে অ্যাকসেপ্ট করি। ওকে, আচ্ছা এখানে বাকি যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমরা বাসায় একটু দেখবা, ঠিক আছে। এখানে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো বাসায় দেখলেই তোমরা পারবা, এগুলো বাসায় দেখলেই পারবা। আমরা এই যে 12 নাম্বার ম্যাথটা একটু করব, ঠিক আছে। এই যে 12, এই একটা ম্যাথ করলে মোটামুটি আমাদের অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। আর এই 11 নম্বর ম্যাথটা একটু একবার আমি জাস্ট একটু থিওরিটা বুঝাই দিই 11 নম্বর ম্যাথের, হ্যাঁ। তাহলে আরো তোমরা ইজিলি বুঝতে, মানে আর করাই দেবো না, 11 নম্বর থিওরিটা বুঝাই দিলেই বুঝতে পারবা।
11 নম্বর প্রশ্নে কি বলছে? আচ্ছা তার আগে একটু বলো তো প্রশ্ন কি বুঝতে পারতেছো তোমরা? এই প্রশ্নটা কি পড়তে পারতেছো তোমরা? একটু বলো তো, আমার এখানে যে বোর্ডে যেটা থাকে এই প্রশ্নটা কি তোমরা পড়তে পারতেছো নাকি আর একটু বড় করব? যাক আলহামদুলিল্লাহ, তোমরা যদি প্রশ্ন পড়তে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি আরো টেনশনে ছিলাম যে তোমরা প্রশ্ন পড়তে পারো কি পারো না। আচ্ছা যাই হোক, তো দেখো 10 কেজি ভরের একটি বস্তুর উপরে দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। তাহলে ধরলাম যে এইখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুর ভর কত? 10 কেজি। এখন বল ক্রিয়া করতেছে কিভাবে? লম্বভাবে। তাহলে দেখো এই একটা বল আর মনে করো যে এই একটা বল, ঠিক আছে, দুইটা বল পরস্পর কিভাবে ক্রিয়া করতেছে? লম্বভাবে ক্রিয়া করতেছে। মনে করো যে এদিক বরাবর, ধরো এটা হচ্ছে পি মানের বল আর এদিক বরাবর কাজ করতেছে এটা হচ্ছে কিউ মানের বল। তাহলে একই বিন্দুতে, খেয়াল করো, বল অ্যাকচুয়ালি কাজ করে কোথায়? কেউ কি বলতে পারবো বল অ্যাকচুয়ালি একটা বস্তুতে কোথায় কাজ করে? ধরো যে এই যে একটা বস্তু আছে না, এই বস্তুর উপরে আমি মনে করো বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করা হলে এই বস্তুটার কোন জায়গাতে বলটা কাজ করবে? সামনে? আয় সামনে কাজ করাই দেখাই। এই বলতে পারো কোথায় কাজ করবে? আল্লাহ, এগুলো কারা? কেন্দ্রে, ইয়েস, ভর কেন্দ্রে, ইয়েস 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 ইয়েস, গট ইট, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি ভর কেন্দ্রে কাজ করবে, ঠিক আছে, ভর কেন্দ্রে কাজ করবে, ঠিক আছে। এখন তাহলে ভর কেন্দ্রে যদি কাজ করে তাহলে দেখো তো ভর কেন্দ্র, মনে করলাম যে ভর কেন্দ্র এটাই, যেখানে আঁকছি এটাই মনে করো ভর কেন্দ্র, হ্যাঁ মনে করলাম এটাই ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রে যদি কাজ করে তাহলে দেখো তো দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়াশীল, আর বলগুলো কি রাশি? ভেক্টর রাশি। এখন তাহলে এই বলের উপরে কি হবে? লব্ধি বল কাজ করবে। তাহলে ধরে নিচ্ছি যে লব্ধি বল হচ্ছে এইটা, ধরে নিচ্ছি লব্ধি বল কোনটা? এইটা। তাহলে লব্ধি বলটাকে ধরলাম আমরা আর। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? লব্ধি বল নির্ণয় করতে হবে এবং এই লব্ধি বলটাই হবে এইটার উপরে প্রযুক্ত আসল বল। কথা বুঝতে পারছো? এই লব্ধি বলটাই হবে এটার উপরে প্রযুক্ত আসল বল, তাই না? তাহলে লব্ধি বল নির্ণয়ের সূত্রটা কি দেখো তো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ঠিক আছে, 2p কিউ কজ আলফা। এখন এখানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দেখো তো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে আলটিমেটলি থাকতেছে কত? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বল, এটা হচ্ছে আমাদের বল। তাহলে দেখো তো আমাদের আলটিমেটলি কি আসতেছে? আলটিমেটলি দেখো তো এবার এফ ইকুয়াল টু এম এ, ও সরি এখানে কি বলছে? ত্বরণ কত, তাই না? ত্বরণ। তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে বলের মান কত? রুট ওভার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। কারো কি কোনো প্রবলেম আছে এখানে এই থিওরিটা বুঝতে? কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? থাকলে বলো। নাই মনে হয়, প্রবলেম থাকার কথা না। আজকে আমি অনেক ধৈর্য নিয়ে বসে আছি, পড়াবো তাই, ঠিক আছে? ওকে, তাহলে এই গেল 11 নম্বরটা গেল। এবার 12 নম্বরের দিকে তাকাও। হ্যাঁ 12 নম্বরে কি বলছে? যে 1 কেজি ভরের একটি হাতুড়ি, এই ইয়েস, এই টাইপের প্রবলেম খুব খুব মজা লাগে সলভ করতে, ঠিক আছে? আর যতগুলো প্রবলেম সলভ করাচ্ছি এর ভিতর থেকেই পরীক্ষা আসবে, এর বাইরে থেকে কিন্তু আসে না বেসিক্যালি। 1 কেজি ভরের একটি হাতুড়ি অনুভূমিক কাঠের উপরে উলম্বভাবে রক্ষিত একটি পেরেককে খাড়া নিচের দিকে এত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে কাঠের ভিতরে 0.2 মিটার ঢুকে যায়, তাহলে গড় বাধাদানকারী বল কত? ওকে, এই টাইপের ম্যাথ করার জন্য আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের কি লাগবে জানো?
চিত্রটা বুঝতে হবে, ঠিক আছে? আমাদের চিত্রটা বুঝতে হবে এবং কোন বল কিভাবে কাজ করতেছে এইটা আগে বুঝতে হবে, ঠিক আছে? কোন বল কিভাবে কাজ করতেছে এইটা বুঝতে হবে এবং চিত্রটা বুঝতে হবে। তাহলে 1 কেজি ভরের একটা হাতুড়ি অনুভূমিক কাঠের উপরে, তাহলে কাঠ, শোনো, কাঠ কিন্তু দুইভাবে থাকতে পারে। কাঠ যদি এইভাবে থাকে, মনে করো এটা হচ্ছে কাঠের খণ্ড, হ্যাঁ, এটা হচ্ছে কাঠের খণ্ড, এটা কিন্তু আছে তোমার উলম্বভাবে। কিভাবে আছে? উলম্বভাবে। আর আমাদের প্রশ্নে বলছে কি কাঠ আছে কিভাবে? অনুভূমিকভাবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কাঠ, আছে কিভাবে দেখো তো? অনুভূমিকভাবে আছে, ঠিক আছে? প্রশ্ন অনুসারে এটা হচ্ছে আমাদের কাঠ, আছে অনুভূমিকভাবে। এখন এই অনুভূমিকভাবে কাঠের উপর রাখা একটা পেরেককে খাড়া নিচের দিকে, তাহলে এখানে মনে করো একটা লোহা রাখা আছে, ঠিক আছে? এখানে একটা লোহা রাখা আছে। এখন এই লোহাটাকে আমরা কি করব? হাতুড়ি দ্বারা আঘাত করব। তাহলে এই যে একটা হাতুড়ি আঘাত করতেছে, ঠিক আছে? এই যে একটা হাতুড়ি আঘাত করতেছে, তাহলে আঘাত করার ফলে দেখো কাঠুরি আঘাত করতেছে কতখানি বেগে, তারাও সেটা একটু দেখি। 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করার ফলে কাঠের ভিতরে 0.2 মিটার ঢুকে যাচ্ছে। তাহলে এই যে পেরেকটা, এই পেরেকটা ধরো কতখানি ঢুকে গেছে, ধরলাম যে এই যে 0.2 মিটার। তাহলে এইটুকু হচ্ছে তোমার 0.2 মিটার, এই যে এইটুকু কত? 0.2 মিটার। তাহলে এবার বলছে কি গড় বাধাদানকারী বল কত? আচ্ছা, তো দেখো এইখানে আমি যখন তোমার আঘাত করতেছি, তোমার এই যে এটার ভর কত? 1 কেজি। এই যে হাতুড়ির ভর হচ্ছে 1 কেজি। ওকে, তো হাতুড়ি যখন নিচের দিকে আঘাত করে, দেখো হাতুড়ির কিন্তু একটা অভিকর্ষীয় বল আছে, যেটাকে আমরা ভালোবেসে বলি ওজন, ঠিক আছে? যেটাকে আমরা ভালোবেসে কি বলি? ওজন। ওজন মানে এটাকে আমরা ডাব্লু বলতে পারি, যেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে না? তাহলে সেই ওজন বলটাও কি এদিকে কাজ করবে, মানে ডাব্লু। ডাব্লুটাও কি হবে? এই লোহার উপরে কাজ করবে না? প্রথম জিনিসটা বোঝো, যখন আমি হাতুড়ি দ্বারা আঘাত করবো এভাবে, ঠিক আছে? একটা ব্রেক আছে, হাতুড়ি দ্বারা আমি এভাবে আঘাত করতেছি, তাহলে এইটার একটা ওজন আছে, সেই ওজনটাও কি এটার উপরে পড়বে? এইটা দ্বারা আমি হাতুড়ি দ্বারা তো একটা প্রেশার দিচ্ছি, মনে করো এটা হাতুড়ি, এই হাতুড়ি দ্বারা তো একটা প্রেশার দিচ্ছি, মানে হাতুড়ি থেকে একটা বল প্রয়োগ করতেছি। আবার হাতুড়ির কি আছে? একটা ওজন আছে না? তাহলে এইটার উপর কয়টা বল কাজ করবে? 2টা বল, একটা হচ্ছে হাতুড়ির বল আর একটা হচ্ছে হাতুড়ির ওজন, তাই না? তাহলে প্রথমে কাজ করছে মনে করো ওজন, ঠিক আছে? প্রথমে কে কাজ করতেছে? ওজন কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আর কি আছে, আমরা কি করলাম? 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতেছি, ঠিক আছে? তাহলে আদি বেগ ইউ ইকুয়াল টু 0.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই বেগের কারণে একটা বল আছে, এই বেগের কারণে কি আছে? একটা বল আছে। তাহলে সেই বলটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার এফ ড্যাশ, সেই বলটাকে আমরা ধরলাম কত? এফ ড্যাশ। তাহলে এই ব্রেকের উপরে কয়টা বল কাজ করতেছে? 2টা বল, একটা হচ্ছে ডাব্লু আর একটা হচ্ছে তোমার এফ ড্যাশ। এখন 2টা বল কি একই রেখায় কাজ করতেছে না? 2টা বল কোন রেখায় কাজ করতেছে? একই রেখায়। তাহলে টোটাল বল হবে এফ ইকুয়াল টু এফ ড্যাশ প্লাস ডাব্লু। এখন এফ ড্যাশ, এফ ইকুয়াল টু আমি দিলাম কি? এম এ। এইটা কার জন্য আসছে? এইটা আসছে তোমার হাতুড়ির প্রয়োগকৃত বল, হাতুড়ির প্রয়োগকৃত বল। আর এই যে ডাব্লু, এই ডাব্লুটা কি? এই ডাব্লুটা হচ্ছে হাতুড়ির ওজন, ঠিক আছে? মানে হচ্ছে এমজি। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এম এম এর মতো থাকলো, এই এম এম এর মতো থাকলো। এখন এই এ কিভাবে বের করবা? দেখো, তো আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে দেখো তো ভি যদি 0 হয়, কারণ এক সময় তো এর প্রয়োগকৃত বল 0 হয়ে যাবে, তাহলে যদি 0 হয় তাহলে থাকতেছে কত? ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমার দেখো তো আসতেছে কত? তোমার এ ইকুয়াল টু আসতেছে ইউ স্কোয়ার বাই মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, তাই না? এখন মাইনাসটাকে আমরা বাদ দিব, ঠিক আছে? মাইনাসটাকে আমরা বাদ দিব, তাহলে মাইনাসটাকে বাদ দিব। আচ্ছা, মাইনাসটাকে যদি বাদ দিই তাহলে আসে কত? ইউ স্কোয়ার বাই 2s। এখন মাইনাসটাকে কেন বাদ দিলাম? দেখো যে
এই হাতুড়ির প্রয়োগকৃত বল, কথাটা বুঝো, এই হাতুড়ির প্রয়োগকৃত বল আর এইখানে এই যে তক্তাটা আছে, এই তক্তার বাধাদানকারী বল হবে সমান। ঠিক আছে, এই হাতুড়ির প্রয়োগকৃত বল আর তক্তার বাধাদানকারী বল কি হবে? সমান হবে। ওকে, তো আমরা যে এইটা বের করে আনছি এটা হচ্ছে বাধাদানকারী বলের জন্য আমরা বের করছি। এই যে আমরা এখান থেকে ত্বরণটা বের করলাম, এটা হচ্ছে বাধাদানকারী বলের জন্য বের করলাম। তো আলটিমেটলি এখানে কি মাইনাস আসে, সেই মাইনাসটাকে আমরা বাদ দিলাম, কারণ আমরা তো এখানে টোটাল প্রয়োগকৃত বল বের করব। ঠিক আছে, তাহলে প্লাস এমজি। এবার বাদ বাকি ভ্যালুগুলো তুমি বসাবা, বসাই ম্যাথটা করবা। ঠিক আছে, ভ্যালুগুলো বসাই ম্যাথটা করবা। ওকে, 13 নম্বর ম্যাথটা বাসায় দেখবা। ঠিক আছে, 13 নম্বর ম্যাথ দেখলেই পারবা। আমি আর এই টপিকে থাকলাম না। 17 নম্বর ম্যাথ, 17 নম্বর ম্যাথটা বাসায় বসে দেখবা। ঠিক আছে, 17 নম্বর ম্যাথটা বাসায় বসে দেখবা। ভাই কোশ্চেনগুলোর পিডিএফ দিনে, এই কোশ্চেনগুলো তো দিয়ে দিছি পিডিএফ। আচ্ছা, বড় তো করি, ম্যাথ করার সময় বড় করি। ঠিক আছে, এটা পিডিএফ তো আমি দিয়ে দিছি, আমাদের যে পিডিএফ পোর্টাল, সুপার পিডিএফ গ্রুপে তো আমি পিডিএফ দিয়ে দিছি, তাই না? আচ্ছা, 19 নম্বর ম্যাথটা দেখবা। আচ্ছা, এবার দেখো পরের এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয়। ঠিক আছে, এই যে দেখো, জুম করে দিচ্ছি। ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয়, এটা সবার জানা আছে আই হোপ। ঠিক আছে, ওকে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র কি দেখো তো, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কোন টাইপের ম্যাথ আসবে? তোমরা সবাই জানো যে বন্দুকের ম্যাথ আসবে। ঠিক আছে, বন্দুকের ম্যাথ। আর আমি এই বন্দুকের ম্যাথ না করাইলেও চলবে তোমাদের। ঠিক আছে, আমি যদি বন্দুকের ম্যাথ না করাই তাতেও কিন্তু তোমরা পারবা। পারবা না? পিডিএফ দিছেন কিন্তু সলভ করে নাই ওখানে, কেন ভাই সলভ করে নাই? আচ্ছা, আগের দিনের প্রশ্নের সলভ শিটে, ঠিক আছে আমি বলি আগের দিনের প্রশ্নের সলভ শিটে কোনো কিছুই সলভ নাই। হ্যাঁ, কোনো কিছুই সলভ করা হয় নাই, কারণ আমি আগের দিনের সিস্টেমটা বুঝতে পারি নাই। কিন্তু আজকে যে পরীক্ষা দিছো, আজকের এই পরীক্ষার প্রশ্নের দেখো সবগুলোতেই মোটামুটি সলভ কপি দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, দেখো তোমার এই যে এটা হচ্ছে বন্দুকের ম্যাথের সূত্র, মানে সরি এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো, সবাই জানো না? ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, এই যে কামান বা বন্দুকের ক্ষেত্রে এটা সবাই পারো, এখান থেকে প্র্যাকটিস করবে। আমি এটা করাবো না, কারণ এটা একদম বাচ্চাদের ম্যাথ। আচ্ছা, তো আরেকটা ম্যাথ একটু বলি। এই যে মিলিত বেগ 4 নম্বর ম্যাথটা একটু দেখো। 4 নম্বর ম্যাথটা একটু দেখো যে 5 মেট্রিক টন কি বলছে দেখো, আমি একটু হাইলাইট করি। 5 মেট্রিক টন বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। চলন্ত অবস্থায় প্রতি মিনিটে ট্রাকের ছিদ্র দিয়ে 20 কেজি বালু নিচে পড়ে যায়। 5 মিনিট পর ট্রাকের বেগ কত হবে? খুবই মজার একটা প্রশ্ন। ঠিক আছে, দেখে একটু কঠিন লাগতে পারে, বাট প্রশ্নটা খুবই মজার। ঠিক আছে, তো 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক। এবার ঠিক আছে, ও
ওকে, 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তো চলন্ত অবস্থায় প্রতি মিনিটে ট্রাকের ছিদ্র দিয়ে 20 কেজি বালু নিচে পড়ে। তাহলে 20 কেজি বালু নিচে পড়ে 5 মিনিট পর, 5 মিনিট পর ট্রাকের বেগ কত হবে? তো দেখো, ধরো যে এই একটা ট্রাক, এটা ট্রাক চলতেছে, হ্যাঁ, মনে করো এই একটা ট্রাক, বালু বোঝাই একটা ট্রাক। তো এখন এই ট্রাকের ভর কত? 5 মেট্রিক টন। প্রাথমিক অবস্থায় ভর কত? প্রাথমিক অবস্থায় এটার ভর হচ্ছে 5 মেট্রিক টন বা 5 টন, ঠিক আছে? তো 1 টন সমান সমান কত কেজি একটু বলো তো? 1 টন সমান সমান কত কেজি? এই 1 টন সমান সমান কত কেজি বলো তো? আগেই ঠিক ছিল না? আগেই মনে হয় ঠিক ছিল। আমার সব উল্টাপাল্টা করে দিলা। দাঁড়াও, আগে ক্যামেরা ঠিক করে নিই। ইয়েস, 1 টন সমান সমান 1 টন সমান সমান 1000 কেজি, ঠিক আছে? তাহলে 5 টন সমান সমান 5000 কেজি। তাহলে আমি বলতে পারি যে এইটার ভর হচ্ছে 5000 কেজি, ঠিক আছে? এটার ভর হচ্ছে তোমার কত? 5000 কেজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এখন মনে করো যে এখান থেকে বালু পড়ে যাচ্ছে প্রতি মিনিটে কত? 20 কেজি। তাহলে 1 মিনিটে পড়তেছে 20 কেজি। 1 মিনিটে কতখানি পড়তেছে? 20 কেজি পড়তেছে। তাহলে ট্রাকটা চলছে কতক্ষণ? 5 মিনিট চলছে। তাহলে 5 মিনিটে কতখানি পড়ছে? 5 মিনিটে কতখানি পড়ছে? 100 কেজি পড়ছে না? 1 মিনিটে যদি 20 কেজি পড়ে, তাহলে 5 মিনিটে পড়ে 500, 20 গুণ 5, 100 কেজি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই অবস্থায় কোন সূত্র অ্যাপ্লাই করবা? ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি দেখো তো? যে পূর্বে ভর ছিল কত? m1, ঠিক আছে? পূর্বে ভর হচ্ছে m1 এবং আদিবেগটা কিন্তু আমাদের দেওয়া নাই। ও, আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো যখন 5000 কেজি ভর, তখন 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের u1, ওকে? আর দেখো, এবার এখান থেকে কি পড়ে যাচ্ছে? বালু পড়ে যাচ্ছে না? 5 মিনিটে কতখানি বালু পড়ছে? 100 কেজি। তাহলে 100 কেজি বালু পড়ার পরে এই ট্রাকে এখন কতখানি বালু আছে? 4900 কেজি বালু আছে, তাই না? তাহলে এইটা হবে আমাদের m2। এখন ওই অবস্থায় আমাদের বেগটা কত হবে? v2, বা এটাকে তোমরা u2ও বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আলটিমেটলি সূত্র অনুসারে, ভরবেগের সূত্র অনুসারে m1 u1 ইকুয়াল টু m2 u2। তাহলে এখান থেকে u2 বের করবা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই, ঠিক আছে? আচ্ছা, রকেট। ঢাকা ভার্সিটিতে যারা পরীক্ষা দেবা, রকেট থেকে তাদের জন্য রকেটটা বেশি ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটিতে যারা পরীক্ষা দেবা, রকেট তার জন্য ইম্পর্টেন্ট, কারণ ঢাকা ভার্সিটিতে বিগত সালে কিন্তু রকেট থেকে প্রশ্ন করা হয়েছে। বিগত সালে কিন্তু রকেট থেকে প্রশ্ন আসছে। তো এখন এই রকেটের সঙ্গে কয়টা সূত্র আছে দেখো। রকেট, মনে করি যে এটা একটা রকেট, হ্যাঁ? এটা কি মাছের মতো হয়ে গেল নাকি? না, এটা মাছ না, হ্যাঁ, এটা একটা রকেট। ওকে, তো এখন এই যে এভাবে দিই। ওকে, এবার একটু ভালো করে বোঝা যাচ্ছে যে এটা একটা রকেট, এটা বোঝা যাচ্ছে এখন, হ্যাঁ? তো এখন যখন এই রকেটটা উপরে যাবে, তো রকেটটা যখন উপরে যায়, রকেট তখন কি করে? এই যে ভূমি আছে না, এটা মনে করো ভূমি, ভূমিতে কি করে? একটা ধাক্কা দেয় না? ভূমিতে কি করে? একটা ধাক্কা দেয়। তাহলে এই ধাক্কাটাকে আমরা ধরলাম এফ,
ধাক্কাটাকে আমরা কি ধরলাম এফ। এটাকে বলা হয় রকেটের থ্রাস্ট। এটাকে কি বলা হয় রকেটের থ্রাস্ট, বা বাংলাতে বলা হয় ধাক্কা বল। বাংলাতে কি বলা হয় ধাক্কা বল। রকেটের থ্রাস্ট বলি অথবা ধাক্কা বল বলি। হ্যাঁ, তো এখন এই রকেটের থ্রাস্ট বা ধাক্কা বল এফ নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার এফ ইকুয়াল টু, কালি তো শেষ, এফ ইকুয়াল টু ভি আর বাই ডিএম ডিটি। ঠিক আছে, ভি আর বাই ডিএম ডিটি, ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা, এখন এই ভি আর কি, ভি দ্বারা বোঝাচ্ছে ভেলোসিটি আর আর দ্বারা বোঝায় রকেট। তাহলে ভি হচ্ছে তোমার, ভি আর হচ্ছে ভেলোসিটি অফ রকেট বা রকেটের বেগ। ঠিক আছে, ভি আর হচ্ছে তোমার ভেলোসিটি অফ রকেট বা রকেটের বেগ, আর ডিএম বাই ডিটি এইটা দ্বারা বোঝাচ্ছে তোমার জ্বালানি হ্রাসের হার। জ্বালানি হ্রাসের হার, ঠিক আছে, জ্বালানি হ্রাসের হার। ওকে, এটুকু খাতায় লেখো, আগে এটুকু খাতায় লেখো। আচ্ছা, ওকে, এবার তারপরে তোমার এই একটা সূত্রই লাগবে, 3 নম্বর সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্ট লব্ধি বল। ঠিক আছে, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এই 1 নম্বর আর 3 নম্বর সূত্র। তো দেখো, রকেটে কিন্তু জ্বালানি থাকে। রকেটে জ্বালানি হিসাবে কাকে ইউজ করা হয় বলতে পারো কেউ? রকেটে জ্বালানি হিসাবে কাকে ইউজ করা হয়? এটা একটু আগে বলো তো, রকেটে জ্বালানি হিসাবে কাকে ইউজ করা হয় বলো তো? রকেটে জ্বালানি হিসেবে কাকে ইউজ করা হয়, মানে কোনটা ইউজ করা হয়? তরল হাইড্রোজেন নাকি তরল অক্সিজেন? তরল হাইড্রোজেন নাকি তরল অক্সিজেন, একটু শুনি। ইয়েস, তরল হাইড্রোজেন। গুড, তরল হাইড্রোজেন। এটা নিয়ে আবার কনফিউজ হয়ে যায় না কেউ? হ্যাঁ, আচ্ছা। তো যখন তোমার হচ্ছে রকেটের জ্বালানি শেষ হয়ে যায়, মানে রকেটের কিন্তু জ্বালানির একটা হিউজ একটা ভর থাকে, তো রকেটের জ্বালানির কিন্তু একটা হিউজ ভর থাকে, তো সেটাকে আমরা ধরলাম তোমার হচ্ছে গিয়ে টোটাল ভরটাকে আমরা ধরলাম বড় হাতের এম। এম ইকুয়াল টু, মানে টোটাল ভরটাকে যদি আমরা বড় হাতের এম ধরি, এম ইকুয়াল টু রকেটের ভর প্লাস জ্বালানির ভর। তো একদম যখন শেষ হয়ে যায়, ঠিক আছে, যখন জ্বালানি শেষ হয়ে যায়, ওই দেখবা গ্রামের বাড়িতে যারা মোমবাতি যখন মানে একদম নিভে যাবে, নিভে যাওয়ার আগে কিন্তু খুব বড় করে জ্বলে ওঠে। ঠিক আছে, তো রকেটও যখন এরকম মানে তোমার হচ্ছে গিয়া জ্বালানি শেষ হয়ে যায়, জ্বালানি শেষ হওয়ার আগে রকেটে অনেক বড় পরিমাণে একটা ধাক্কা বল সৃষ্টি হয়। তো সেটাই এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি শেষ হওয়ার সময় প্রয়োগকৃত ধাক্কা বল। তাহলে এফ ইকুয়াল টু, দেখো তো আমরা ফার্স্টে একটা সূত্র শিখছিলাম না, যে রকেট যখন উপরের দিকে উঠে, তখন এখান থেকে একটা বল পায়। সেই এফ ইকুয়াল টু কি ছিল? ভি আর ডিএম বাই ডিটি। ভি আরটা কি ছিল? ভেলোসিটি অফ রকেট। ডিএম বাই ডিটি কি ছিল? জ্বালানি হ্রাসের হার। ঠিক আছে, তাহলে এখন তোমার হচ্ছে গিয়ে যখন রকেটের জ্বালানি শেষ হয়ে যায়, তখন বাকি থাকে কি? শুধুমাত্র রকেটের ভরটা বাকি থাকে না? রকেটের ভরটা কি থাকে? বাকি থাকে। তাহলে রকেটের ভরের জন্য যে বল, সেই বলটা আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। তার মানে দেখো, আমরা ফার্স্টে কি পাইছিলাম? ফার্স্টে রকেটের বল পাইছিলাম ভি আর ডিএম বাই ডিটি। এটা হচ্ছে রকেটের প্রথম বল। যখন জ্বালানি শেষ হয়ে যাবে, জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর শুধুমাত্র রকেটের ভর থাকে, আর রকেটের ভরটাকে আমরা ছোট হাতের এম ধরে নিলাম। তাহলে সেই এমটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো। ছোট হাতের এই যে রকেটের ভরের জন্য যে বলটা পাবো, সেই বলটাকে আমরা বাদ দিব। এই যে, তাহলে জ্বালানি শেষ হওয়ার সময় বল হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে একটা ম্যাথ আছে, দেখো। মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর
2 × 10⁻23 কেজি। ঠিক আছে, আমি একটু প্রশ্নটা আইকে দিই, প্রশ্ন যেটা আছে সেটা একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবা। মহাকাশে অবস্থিত, এটা একটা রকেট। ঠিক আছে, তো এই রকেটের ভর কত দেওয়া আছে দেখো তো, মহাকাশযানের ভর 2 × 10⁻³ কেজি। তার মানে এটাকে আমরা বলতে পারি কত, 2000 কেজি বলতে পারি। এখন জ্বালানি যদি 10 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হয়, তাহলে জ্বালানি কত কেজি পার, মানে জ্বালানি হ্রাসের হার কত, dm/dt = 10 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, জ্বালানি হ্রাসের হার কত, 10 কেজি পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবং 250 মিটার পার সেকেন্ড সুষম গতিতে, তাহলে vr 250 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সুষম গতিতে যদি যায়, তাহলে তোমার স্পেস যানের, এই যে আমি মার্ক করে দিলাম, স্পেস যানের উপর ধাক্কা কত হবে। ঠিক আছে, স্পেস যানের উপরে ধাক্কা কত হবে। তো সোজা হিসাব সূত্র কি ছিল, F = vr dm/dt। তাহলে vr এর ভ্যালু হচ্ছে তোমার 250 dm/dt, dm/dt এর ভ্যালু কত, 10, আলটিমেটলি আসে কত, 2500 নিউটন। ঠিক আছে, 2500 নিউটন। ওকে, ক্লিয়ার, সিম্পল। আচ্ছা, বাকি ম্যাথগুলো একটু এখান থেকে দেখবা। ঠিক আছে, বাকি ম্যাথগুলো দেখবা, সূত্রটা মুখস্থ রাখবা। ঠিক আছে, সূত্রটা মুখস্থ রাখবা। আচ্ছা, এবার এখানে দেখো জড়তার ভ্রামক। ঠিক আছে, জড়তার ভ্রামক সংক্রান্ত যে এগুলো আছে, এটা খুব ইম্পর্টেন্ট, জড়তার ভ্রামক। তবে ইম্পর্টেন্ট কোনটা জানো, এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুষম দণ্ডটা। ঠিক আছে, দেখো খেয়াল করো, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুষম দণ্ড, এটাই ইম্পর্টেন্ট। সুষম দণ্ড খেয়াল করো, সুষম দণ্ডের ক্ষেত্রে জড়তার ভ্রামক, এটা একটা সরু সুষম দণ্ড। হ্যাঁ, একটা সরু সুষম দণ্ড। এখন জড়তার ভ্রামক, এটা হচ্ছে তোমার মধ্য বা কেন্দ্র। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে কেন্দ্র বা মধ্যবিন্দু, এটা এটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, মধ্যবিন্দু। আরেকটা হচ্ছে প্রান্তবিন্দু, এটা হচ্ছে তোমার প্রান্তবিন্দু। ওকে, তো তোমার দেখো, যদি অক্ষটা প্রান্তবিন্দুতে হয়, দেখো সুষম দণ্ডের সাপেক্ষে, সরু সুষম দণ্ডের সাপেক্ষে অক্ষ যদি কোথায় হয়, প্রান্তবিন্দু হয়, তখন জড়তার ভ্রামক বা আই, ইনারশিয়া, I = 1/3 ml²। ঠিক আছে, 1/3 ml²। আর অক্ষ যদি মধ্যবিন্দুতে হয়, অর্থাৎ অক্ষটা যদি তোমার কোথায় হয়, মধ্যবিন্দুতে হয়, তাহলে মধ্যবিন্দুতে অক্ষ এর সাপেক্ষে সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক I = 1/12 ml²। তো মনে রাখবা কিভাবে, দেখো যে এটা কি প্রান্তবিন্দু না, অক্ষটা কোথায় আছে, প্রান্তবিন্দুতে আছে। অক্ষ কোথায় আছে, প্রান্তবিন্দুতে আছে। প্রান্তবিন্দুতে যদি থাকে, তাহলে প্রান্তবিন্দু মানে কাছাকাছি আছে, ভ্যালুটা কত হবে, কম হবে, কত হবে, 3। ঠিক আছে, প্রান্ত 3। বা এখানে মনে রাখবা প্রান্ততে কি আছে, ত আছে না, প্রান্ততে কি আছে, ত আছে, তাহলে নিচে থাকবে কত, 3। মধ্যবিন্দু দেখো তো একটু দূরে আছে না, কত একটু দূরে আছে, তাহলে নিচের ভ্যালুটাও কি হয়ে যাবে, বেশি যাবে, মানে বেড়ে যাবে, কত হবে, 12। ঠিক আছে, তাহলে সুষম দণ্ডের ক্ষেত্রে অক্ষ যদি প্রান্তবিন্দুতে থাকে, তাহলে প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক I = 1/3 ml², আর মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক I = 1/12 ml²। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার এই যে দেখো পরের সূত্রটা, কে চক্রগতির ব্যাসার্ধ হলে, মানে চক্রগতির ব্যাসার্ধ, মুখস্থ রাখবে, একদম ডিরেক্ট মুখস্থ। হ্যাঁ, কিছু করার নাই, এখানে তোমাকে মুখস্থ রাখতেই হবে। চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, তখন জড়তার ভ্রামক I = mk²। অনেক জায়গায় এটাতে লেখা আছে এরকম, চক্রগতির ব্যাসার্ধ r, তখন I = mr²।
ঠিক আছে, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। মোটামুটি এই দুইটা সূত্রই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি মার্ক করে দিলাম। এই যে সরু সুষম দণ্ডের ক্ষেত্রে, এই যে তোমার হচ্ছে তোমার কি মধ্যবিন্দুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তোমার এই যে প্রান্তবিন্দুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ এইটার ক্ষেত্রে। হ্যাঁ, এই যে দেখো মানে মাঝখানে যে 3, 4, 5 এই সূত্রগুলো আহামরি কোনো ইম্পর্টেন্ট না। আহামরি কোনো ইম্পর্টেন্ট না। 2 নম্বর ম্যাথে একটু দেখবা। 2 নম্বর ম্যাথে কি দেওয়া আছে? চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে। হ্যাঁ, চক্রগতির ব্যাসার্ধ এবং বস্তুর ভর দেওয়া আছে। তাহলে তোমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। তাহলে মানে তোমার কাছে এম দেওয়া আছে আর চক্রগতির ব্যাসার্ধ মানে কে দেওয়া আছে, এম এবং কে দেওয়া আছে। তাহলে সূত্র কি? এম কে স্কোয়ার বা এম আর স্কোয়ার। তাহলে এম কে স্কোয়ার অ্যাপ্লাই করো, চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমার এই যে 6 নম্বর প্রশ্ন, ওই এম কে স্কোয়ার সূত্রেরই। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন ওই এম কে স্কোয়ার সূত্রেরই। এটা একটু বাসায় দেখবা। ওকে, কৌণিক গতি। এখন পড়াশোনা হবে কৌণিক গতি নিয়ে। হ্যাঁ, আসলে একটু কৌণিক গতি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। কৌণিক গতি একদম ইজি। তো কৌণিক গতি বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে তোমার রৈখিক গতি। রৈখিক গতিতে 5টা প্যারামিটার আছে। রৈখিক গতির প্যারামিটার কয়টা? 5টা। কি কি দেখো? এস, ইউ, ভি, এ, টি, এগুলো সব কিসের প্যারামিটার? রৈখিক গতির প্যারামিটার। এস দ্বারা কি হয়? সরণ, ইউ দ্বারা আদিবেগ, ভি দ্বারা শেষ বেগ, এ দ্বারা ত্বরণ, আর টি দ্বারা টাইম। ঠিক আছে, তো এটা হচ্ছে রৈখিক গতির জন্য, আর এটা হচ্ছে তোমার কৌণিক গতির জন্য। তো এস এর পরিবর্তে মনে রাখবা থেটা, ইউ এর পরিবর্তে মনে রাখবা ওমেগা নট, ভি এর পরিবর্তে ওমেগা, এর পরিবর্তে আলফা, আর টি এর পরিবর্তে টি। ঠিক আছে, এখন রৈখিক গতির প্যারামিটারগুলোকে যদি আমরা আর দ্বারা ভাগ করি, কি দ্বারা? আর দ্বারা ভাগ করি। আর দ্বারা কি বোঝাচ্ছি আমি? জড়তার খেয়াল করো, এটাকে যদি আমরা আর দ্বারা ভাগ করি, আর দ্বারা ভাগ করলে মনে রাখবা যে রৈখিক গতির প্যারামিটারগুলোকে যদি আমরা আর দ্বারা ভাগ করি তাহলে কৌণিক গতির প্যারামিটারগুলোকে পাওয়া যাবে। তাহলে এস কে যদি আমরা আর দ্বারা ভাগ করি তাহলে পাবো থেটা, ইউ কে যদি আর দ্বারা ভাগ করি তাহলে পাবো ওমেগা, ভি কে যদি আমি আর দ্বারা ভাগ করি তাহলে পাবো ওমেগা, এ কে যদি আমি আর দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা আলফা, আর টি কে ভাগ করা যায় না। ঠিক আছে, তো খেয়াল করো, এস ডিভাইডেড বাই আর, এস কে আর দ্বারা ভাগ করছি পাবো কি? থেটা। তাহলে এস ইকুয়াল টু আসতেছে কত? আর থেটা। এটাই হচ্ছে তোমার রৈখিক গতি এবং কৌণিক গতির সরণের সম্পর্ক। অর্থাৎ এটা হচ্ছে এস দ্বারা কি বোঝায়? রৈখিক সরণ, আর থেটা দ্বারা কি বোঝাচ্ছে? কৌণিক সরণ সম্পর্ক। ওকে, ভি কে যদি আমি আর দ্বারা ভাগ করি তাহলে ভি ডিভাইডেড বাই আর পাবো কি? ওমেগা। তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা। এ ত্বরণটাকে যদি আমরা আর দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? আলফা। তাহলে এ ইকুয়াল টু আর আলফা। এটা হচ্ছে তোমার রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের সম্পর্ক। ঠিক আছে, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের সম্পর্ক। এবার খেয়াল করো এদিকে, একটু ক্যামেরাটা একটু ঘুরাই দাঁড়াও। এবার এদিকে খেয়াল করো, এস ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক তেমনি ভাবে এস এর পরিবর্তে আমরা আসবো কি? থেটা। থেটা ইকুয়াল টু ইউ এর পরিবর্তে কি পাইছিলাম আমরা? ওমেগা নট টি প্লাস হাফ এর পরিবর্তে কি আসবে? আলফা টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, দেখো আমাদের এই সূত্র কিন্তু সবার জানা আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কৌণিক গতির ক্ষেত্রে সমকৌণিক ত্বরণের সূত্র। অর্থাৎ একটা বস্তু মনে করো এইভাবে আছে, বস্তুটা একটা কেন্দ্রকে করে ঘুরতেছে, একটা বস্তু যখন ঘুরতেছে তখন এর একটা সমত্বরণ আলফা সৃষ্টি হলো। একটা সমত্বরণ কি সৃষ্টি হলো? আলফা সৃষ্টি হলো। এখন মনে করো সে টি সময় ধরে ঘুরছে। কত সময় ধরে ঘুরছে? টি সময় ধরে ঘুরছে। তাহলে এই টি সময় ধরে ঘোরার পরে তার কৌণিক সরণ থেটা ইকুয়াল টু হট। এটা তোমার কাছে জানতে চাইছে।
তার আদি বেগ ওমেগা নট এটা দেওয়া আছে, আদি কৌণিক বেগ এটা দেওয়া আছে, তখন কোন সূত্র অ্যাপ্লাই করবা? এটা। ঠিক আছে, তারপর আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি পাইছিলাম? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। জাস্ট যেটার পরিবর্তে যেটা পাই সেটা বসাই দেবা। ঠিক আছে, সূত্র কিন্তু আমাদের মুখস্থ করা লাগতেছে না, এই সূত্র আমাদের এমনিতেই মাথায় থাকবে। তারপরে আমরা কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি পাইছিলাম না? তাহলে এর পরিবর্তে আসবে আলফা, আলফা ইকুয়াল টু ভি মানে হচ্ছে তোমার ওমেগা, ইউ মানে হচ্ছে ওমেগা নট টি, এভাবে আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এইগুলো হচ্ছে সূত্র, এই সূত্র তিনটা আমাদের এমনিতেই মাথায় থাকবে। তাহলে এই তিনটে সূত্র আমাদের মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে তোমার সব কৌণিক বেগের সূত্র। এবার আরো কিছু জিনিস দেখো, আমরা এরকম শিখছিলাম ভি ইকুয়াল টু ডিএস ডিটি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, অর্থাৎ তোমার সরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি অথবা সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? আমরা বেগ পাবো। ঠিক সেম ভাবে দেখো, ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা, ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগা, ওমেগা ইকুয়াল টু ডিএস, ডিএসটা কি? মানে ডিএস, এস এর পরিবর্তে আমরা লিখবো কি? থিটা। তাহলে কৌণিক বেগকে কৌণিক সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে কি করে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো, বেগ পাবো, কৌণিক বেগ পাবো। আবার এ ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু আমাদের কি সূত্রটা? ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। তাহলে এখন এই এর পরিবর্তে আমরা কি পাই? আলফা পাই না? আলফা ইকুয়াল টু কি হয় দেখো তো? ডি স্কোয়ার এস, এস মানে হচ্ছে থিটা বাই ডিটি স্কোয়ার। দেখো তো এই সূত্র দুটা বোঝো কিনা? বলো তো এই সূত্র দুটা বোঝো কিনা? ওকে, গুড। তো এইখানে এই 1 নাম্বার ম্যাথ, 2 নাম্বার ম্যাথ এগুলো তোমরা সব পারবা। ঠিক আছে, ইজিলি পারবা। ওকে, 5 নাম্বার ম্যাথটা আমি একটু করাই। ঠিক আছে, 5 নাম্বার ম্যাথটা আমি একটু করাবো। পাঁচ নম্বর ম্যাথে কি বলছে দেখো, আমি প্রশ্নটা একটু লিখি। 30 সেন্টিমিটার ব্যাসের একটি গ্রামোফোন একটি গ্রামোফোন, গ্রামোফোন মানে হচ্ছে কলের গান, এর রেকর্ড প্রতি মিনিটে 33.3 বার আবর্তিত হয়। আবর্তনের ফ্রিকোয়েন্সি, আবর্তনের কি নির্ণয় করতে বলছে তোমাকে? ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলছে। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কৌণিক বেগ, ফ্রিকোয়েন্সি কৌণিক বেগ। তারপরে তোমাকে নির্ণয় করতে বলছে ঘূর্ণনের সময়কাল এবং আর কি বলছে? রেকর্ডের কিনারায় রৈখিক বেগ। তো আমরা একটা চিত্র আঁকি। হ্যাঁ, এই যে একটা গ্রামোফোন। ঠিক আছে, গ্রামোফোন তো তোমরা মোটামুটি সবাই দেখছো যে আগের দিনে গ্রামোফোন কলের গান, যে একটা চাকতি থাকে, ওই চাকতিটা ঘোরে, ওটার সঙ্গে একটা কানেক্টেড থাকে কিছু একটা, এই যে সেই চাকতি, এটার সঙ্গে একটা জিনিস কানেক্টেড থাকে, আর একটা মাইক থাকে, এই যে এরকম একটা মাইক থাকে, আর এটার সঙ্গে একটা জিনিস কানেক্টেড থাকে। তো এইটা ঘোরে আর এখান থেকে কি বের হয়? সুর বের হয়। বুঝছো, এখান থেকে সুর বের হয়, এরকম একটা জিনিস। কলের গান তোমরা মোটামুটি সবাই সিনেমাতে দেখছো।
তো এখন এই কলের গান এইটার এই চাকতির ব্যাসার্ধ কত, ব্যাস কত, 30 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে কত, 15 সেন্টিমিটার। প্রতি মিনিটে 33.3 বার আবর্তিত হচ্ছে। তাহলে আবর্তনের ফ্রিকোয়েন্সি কত? তো ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু এন বাই টি। এটা একদম মনে করো যে ক্লাস 9 10 এর সূত্র, এফ ইকুয়াল টু এন বাই টি। এটা আমাদের সবার জানা আছে কিন্তু, ঠিক আছে, এটা আমাদের সবার জানা আছে, এফ ইকুয়াল টু এন বাই টি। বা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে প্রতি সেকেন্ডে কয়বার কাঁপতেছে। জিনিসটা তো এরকম, প্রতি সেকেন্ডে কয়বার কম্পন দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল সে কয়বার ঘুরতেছে, 33.3 বার। তাহলে এন ইকুয়াল টু 33.3 বার, মানে এই টোটাল জিনিসটা প্রত্যেক 60 সেকেন্ডে, প্রতি মিনিট বলছে না, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 33.3 বার করে এরকম ঘুরতেছে। তাহলে 1 সেকেন্ডে কত? সেটাই হবে তার ফ্রিকোয়েন্সি। যে তোমার 60 সেকেন্ডে ঘরে জিনিসটা এরকম 33.3 বার, তাহলে 1 সেকেন্ডে কত? কারণ ফ্রিকোয়েন্সি মানে কি, প্রতি সেকেন্ডে কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে কয়টা কম্পন দিচ্ছে, এটাই। তাহলে অ্যান্সারটা 0.5, ঠিক আছে, অ্যান্সারটা 0.5 এর কাছাকাছি। হ্যাঁ দেখো 0.55 রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে। এবার বলছে কি, এবার বলছে কৌণিক বেগ। তো কৌণিক বেগের সূত্র কিন্তু আমরা আর একটা সূত্র জানি সবাই মোটামুটি। কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2πf বাই টি, 2πf বাই টি। ওকে, তো দেখো এই টিটা আমি ছোট হাতের দিছি, কিন্তু টি যদি বড় হাতের দিতাম তখন সূত্র হয়ে যেত 2π বাই টি। এই টি দ্বারা বোঝাচ্ছে পর্যায়কাল, কিন্তু এই টি দ্বারা কিন্তু পর্যায়কাল বোঝাচ্ছে না, এই টি দ্বারা বোঝাচ্ছে মোট সময়। এইটি দ্বারা বোঝাচ্ছে কি, মোট সময়। আর এইটি দ্বারা বোঝায় কি, পর্যায়কাল। ওকে, আচ্ছা, তো এখন আমরা কিন্তু এখানে পর্যায়কাল বের করি নাই, যদিও এই ফ্রিকোয়েন্সি থেকে কিন্তু পর্যায়কাল বের করা যায়। তোমরা সবাই জানো এফ ইকুয়াল টু 1/t, এটা দ্বারা কিন্তু আমরা পর্যায়কাল বের করতে পারি এই সূত্র দ্বারা। যদিও আমরা পর্যায়কাল বের করি নাই, তাহলে দেখো তো এখান থেকেই কিন্তু আমরা তোমার হচ্ছে কৌণিক বেগটা বের করতে পারি। তাহলে 2 এর মতো থাকলো, পাই এর মতো থাকলো, এফ এর ভ্যালু কত, 0.5, আর টি এর ভ্যালু হচ্ছে তোমার 60। দশমিক উঠাইলাম, দশমিক উঠাই দিলে এখানে নিচে আছে কত, 10। 5 আর 10 কাটাকাটি করলে হয় 2, 2 আর 2 কাটাকাটি করলে থাকে π/60। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, π/60। এই তো ভুল গেল মনে হচ্ছে। একটু ভুল গেছে, দেখো সরি, ওমেগা ইকুয়াল টু 2πf, ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 2πf, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ সরাসরি। আর আরেকটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π বড় হাতের n ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এই n দ্বারা বোঝাচ্ছে তোমার প্রতি মিনিটে বার, মোট সময় ঘূর্ণন সংখ্যা, ঠিক আছে, মোট সময় ঘূর্ণন সংখ্যা। ওকে, আরেকটা হচ্ছে তোমার ওমেগা ইকুয়াল টু 2π বাই টি, এইটি হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে। তাহলে দেখো তো 2π আর এফ কত পাইছিলাম, এফ পাইছিলাম 0.5। ওকে, এফ পাইছিলাম 0.5, তাহলে 2π আর 0.5 মানে হচ্ছে হাফ, হাফ কাটাকাটি থাকে পাই মানে হচ্ছে 3.1416, মানে অ্যান্সারটা এরকম, এটার কাছাকাছি হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার রৈখিক বেগ চাইছে না, রৈখিক বেগ 4 নম্বর প্রশ্নে কি চাইছে, রৈখিক বেগ, ঠিক আছে। রৈখিক বেগ বের করবা কিভাবে, ভি ইকুয়াল টু ওমেগা আর, শিখছিলাম একটু আগে একটা সূত্র, ভি ইকুয়াল টু ওমেগা আর, রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতর সম্পর্ক, এটা থেকে বের করে নিয়ে আসবা। আচ্ছা, তো এখান থেকে তারপরে একটু প্র্যাকটিস করবা, শীটগুলো যে দিছি সেগুলো থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা, এই কৌণিক ভরবেগ, দ্বন্দ্ব, টর্ক, শুধুমাত্র টর্কটা একটু পড়বা, ঠিক আছে। এই যে টর্ক, টি ইকুয়াল টু আই আলফা, টর্কটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। টর্ক কি জিনিস এটা এখন না বুঝলেও চলবে, টর্কটা তোমাকে হালকা জানতে হবে। টাউ, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টাউ ইকুয়াল টু আই
আলফা। আই দ্বারা কি বোঝায়? জড়তার ভ্রামক। আর আলফা দ্বারা কি বোঝায়? আলফা দ্বারা কি বোঝায়? কৌণিক ত্বরণ, তাই না? ওকে, তো সরাসরি সূত্র মুখস্থ রাখবে এবং এখান থেকে ম্যাথ আসলে সরাসরি সূত্র থেকেই ম্যাথ আসবে, সরাসরি সূত্র থেকেই কিন্তু ম্যাথ আসবে। ওকে, আচ্ছা, আরেকটা সূত্র মনে রাখবা যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এটাও মাথায় রাখবা, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তো আর ক্রস এফ, আর হচ্ছে ব্যাসার্ধ আর এফ হচ্ছে বল, এটাকে এভাবেও লেখা যায় আর এফ সাইন থেটা, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যেমন আর এর একটা ভ্যালু দিয়ে দেবে মনে করো 3i প্লাস 4j, আর এফ এর একটা মনে করো যে ভ্যালু দিয়ে দেবে 4j প্লাস 9k, ঠিক আছে? এরকম একটা ভ্যালু দিয়ে দেবে, তাহলে বলবে কি এবার টর্ক কত। তো সিম্পল ক্রস গুণন করতে হবে তোমাকে, সিম্পলি কি করতে হবে? ক্রস গুণন করতে হবে। আর ক্রস গুণন সবাই পারো, ভেক্টর অধ্যায়ে তোমরা ক্রস গুণন পড়ছো। হাত ঘড়ির কাটার ম্যাথগুলো করাবেন ভাই, দশমিকের ম্যাথে ক্যালকুলেশনে অনেক প্রবলেম হয়, বুঝতে পারছি। এই দশমিক নিয়ে আলাদাভাবে তাহলে ক্লাস দেওয়া লাগবে। দেখি এই শনিবার এই দশমিক নিয়ে একটা আলাদাভাবে ক্লাস দিব, ঠিক আছে? এই শনিবার দশমিক নিয়ে একটা আলাদা করে ক্লাস দেবো। ওকে, কেন্দ্রমুখী বল। এবার দেখো এই কেন্দ্রমুখী বল, এটা দরকার আছে। এখানে একটা বস্তু আছে, মানে এটা হচ্ছে সরি এখানে একটা, এটা হচ্ছে কেন্দ্র আর একটা বস্তু, তাহলে বস্তুটা ঘুরতেছে, তাহলে এখন কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কেন্দ্রের দিকে একটা বল আসবে, ঠিক আছে? তো এখন তাহলে এই কেন্দ্রমুখী বলের মান এফসি ইকুয়াল টু কি? তো সরাসরি সূত্র মুখস্থ রাখবা, সরাসরি যে এম ভি স্কোয়ার বাই আর। সূত্র কিভাবে আসছে জানা দরকার নাই, সরাসরি মুখস্থ রাখবা এম ভি স্কোয়ার বাই আর। আর এই সূত্রটাকে আমরা একটু ঘুরাইতেও পারি, দেখো এম আমরা ভি স্কোয়ার, আর এখানে কি আছে? আর আছে না? তাহলে নিচেরটা যদি আর স্কোয়ার বানাই তাহলে উপরে একটা কি আর গুণ করতে হয়, উপরে একটা কি গুণ করতে হয়? আর গুণ করতে হয়। ওকে, আচ্ছা নাকি? আচ্ছা না, এটাকে আমরা একটু ভাঙি, দেখো ভি স্কোয়ার আর আছে না, দেখো তাহলে ভি উপরে আর আছে, আমরা কি করতেছি? আচ্ছা দেখো, আর মনে রাখবো এম ওমেগা স্কোয়ার আর। সূত্রটা ভাবছিলাম আইনে দেখাবো, কিন্তু এখন মাথার কাজ করতেছে না, ঠিক আছে? এখন মাথার কাজ করতেছে না, এই জন্য আর আইনে দেখা যাবে না। জাস্ট মনে রাখবা যে তোমার এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, দুটো সূত্র একদম মুখস্থ রাখবা। বাই টর্ক 0 হলে এল ধ্রুবক কিভাবে হয়? আচ্ছা, টাউ ইকুয়াল টু আই আলফা। তো ভালো প্রশ্ন করছো, টর্ক 0 হলে ইয়া কিভাবে হয়, কি বলো রে? এল ভরবেগ ধ্রুবক কিভাবে আসে? এটার ব্যাখ্যাটা পড়ছিলাম কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি। ওকে, আচ্ছা এটা উত্তরটা আমি ভেবে দিব, ঠিক আছে? এটার উত্তরটা এই মুহূর্তে মাথায় নাই। আচ্ছা, রাস্তার ব্যাংকিং, রাস্তার ব্যাংকিংটা এমসিকিউর জন্য আহামরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? রাস্তার ব্যাংকিং এমসিকিউর জন্য আহামরি কোনো ইম্পর্টেন্ট টপিক না, সো এটা না পড়লেও চলবে। তবে রাস্তার ব্যাংকিং থেকে একটা জিনিস মাথায় রাখবা, রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে সূত্রটা কি? tan θ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। এখন এই সূত্রে ম্যাথ সাধারণত আসবে না, কিন্তু দেখো সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, এরকম তোমরা কিন্তু সূত্র পড়ছো, এরকম কিন্তু পড়ছো। এখন এইটা কখন অ্যাপ্লাই করতে হয় আর এইটা কখন অ্যাপ্লাই করতে হয়? তো ধরো যে একটা রাস্তা দেওয়া আছে, একটা রাস্তা দেওয়া আছে,
সেই রাস্তা দিয়ে মনে করো একটা গাড়ি বাঁক নিচ্ছে, একটা গাড়ি কি করতেছে, বাঁক নিচ্ছে, তখন সেই গাড়ির তুমি ব্যাংকিং কোণ নির্ণয় করবা। গাড়ির কি করবা, ব্যাংকিং কোণ। তাহলে এই সূত্রটা হচ্ছে গাড়ির ব্যাংকিং কোণের জন্য। কার জন্য, গাড়ির ব্যাংকিং কোণের জন্য। আর ধরো যে একটা তুমি রাস্তা তৈরি করবা, রাস্তা কি করবা, তৈরি করবা। রাস্তা তৈরি করার সময় তোমাকে কিন্তু রাস্তাটা ব্যাংকিং কোণ সৃষ্টি করতে হবে। তখন রাস্তার ব্যাংকিং কোণ বের করার জন্য, রাস্তার ব্যাংকিং কোণ বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন এইখানে এইচটা কি আর এক্সটা কি এইটা একটু বুঝাই দিই। ঠিক আছে, এইচটা কি আর এক্সটা কি। ধরো যে এইটা একটা রাস্তা, ঠিক আছে। এখন এই রাস্তাটা কেমনে হলো তুমি বুঝলা না তো। তো তোমরা দেখছো না পিচ রাস্তা কি হয়, দুই পাশ থেকে ঢালু হয়, মাঝখান থেকে উঁচু হয়। মাঝখান থেকে উঁচু হয় না, দুই পাশ থেকে ঢালু হয়, মাঝখান থেকে উঁচু হয়। তা আমি কি করলাম, পিচ রাস্তাকে মাঝখান থেকে কেটে দিলাম। মানে পিচ রাস্তাকে আমি মনে করো পিচের রাস্তাটা এভাবে আছে, আমি মাঝখান থেকে কাটলাম। তো মাঝখান থেকে কাটলে দেখতে এরকম হবে না, এরকম হবে, কিন্তু দেখতে এরকম হবে। এটা হচ্ছে রাস্তার মধ্যস্থান, এটা হচ্ছে একটা ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, এরকম। ঠিক আছে, তো খেয়াল করো যে ধরো যে গাড়ি যখন চলবে এখান থেকে, এটা হচ্ছে মনে করো যে মধ্যবিন্দু গাড়ি রাস্তার, ঠিক আছে, মধ্যস্থান। তাহলে এই যে উচ্চতা, এটাই তো সর্বোচ্চ উচ্চতা নাকি। তাহলে এই এইচটা হচ্ছে রাস্তার সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, আর এক্স, এক্স হচ্ছে তোমার রাস্তার প্রস্থ। এই এক্স দ্বারা বোঝাবে রাস্তার প্রস্থ। ঠিক আছে, এক্স দ্বারা কি বোঝায়, রাস্তার প্রস্থকে বোঝায়। ওকে, তো এখন তোমার একটা ম্যাথ দেখে আসি এখানে এই সূত্রের। আচ্ছা এখানে নাই, যদিও আমি একটা ম্যাথ দিই। রাস্তার উচ্চতা, রাস্তার উচ্চতা 0.2 মিটার এবং রাস্তার প্রস্থ 0.4 মিটার হলে ব্যাংকিং কোণ কত হবে। ঠিক আছে, রাস্তার উচ্চতা 0.2 মিটার এবং রাস্তার প্রস্থ তোমার যদি 0.4 মিটার হয় তাহলে ব্যাংকিং কোণ কত হবে। ওকে, আচ্ছা তো দেখো উচ্চতা মানে এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে তোমার প্রস্থ হচ্ছে এক্স। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে দেখো তো সাইন থিটা ইকুয়াল টু এইচ এর ভ্যালু হচ্ছে 0.2 আর এক্স এর ভ্যালু হচ্ছে 0.4, কাটাকাটি করলে আসে হাফ। তাহলে দেখো তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2। অতএব সাইন ইনভার্স 1/2 মানে কত, কত ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি না। তাহলে রাস্তার ব্যাংকিং কোণ কত হবে, 30 ডিগ্রি। যদিও রাস্তার ব্যাংকিং কোণ কখনোই 30 ডিগ্রি হয় না, এত বেশি হয় না, ব্যাংকিং কোণ আরও কম হয়। ব্যাংকিং কোণ আরও কম হয়। যাই হোক, তো এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা সলভ করবে। আর এখানে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশ্ন আছে, ঢাবির প্রশ্ন আছে, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমার এখানে রাবিরও মনে হয় প্রশ্ন দেওয়া আছে, এই যে জগন্নাথের প্রশ্নগুলো সলভ করবা। এই যে 1 নম্বর প্রশ্ন অনেক বিখ্যাত একটা প্রশ্ন। তারপরে তোমার হচ্ছে গিয়ে রাজশাহীর প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। রাজশাহীর যে প্রশ্নগুলো এখানে আছে অবশ্যই সলভ করবা রাজশাহীর প্রশ্নগুলো। হ্যাঁ, রাজশাহীর প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। তারপরে তোমার চট্টগ্রামের প্রশ্নটাও একটু সলভ করবা। জাহাঙ্গীরনগর কই, খুলনা ভার্সিটির প্রশ্ন সলভ করবা। জাহাঙ্গীরনগর কই, জাহাঙ্গীরনগর ঢাকার পরে তো জাহাঙ্গীরনগর থাকার কথা।
জগন্নাথ জাহাঙ্গীর, এই যে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে? ওকে, এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা, এই কয়টা প্রশ্ন সলভ করো। পিডিএফ দেওয়া আছে পিডিএফ পোর্টাল গ্রুপে। ফিজিক্স প্লাস থেকে করছি কিনা, না এটা আমাদের নিজেদের বানানো শিট, ঠিক আছে? এটা ফিজিক্স প্লাস থেকে না, এটা নিজেদের বানানো শিট। আচ্ছা, তো ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। এরপর আগামীকালকে তোমাদের হচ্ছে ম্যাথ ক্লাস জোহা ভাইয়ের ঠিক রাত 8টায়, ঠিক আছে? ঠিক রাত 8টায় আগামীকালকে তোমাদের ম্যাথ ক্লাস। ওকে।